বাইরে থাকেন, সারাদিনই বাইরে থাকেন, রাতেও অনেক সময় ম্যাডাম থাকতেন হচ্ছে কর্নেল মুস্তাফিজের সাহেবের বাসায় থাকতেন মাঝে মাঝে রাতে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকদিন আমাকে আমার এক বন্ধুটা আমি দেখিও নাই শুনে নাই, কারণ তখন তারেক সাহেবের সাথে আমার পরিচয় ছিল না। আমার সাথে পরিচয় হয়েছে নাইনটি পারে। তো আমাদের একটা কমন ফ্রেন্ড আছে তৃপ্তি, সে আমাকে বলেছে, তার বক্তব্য হচ্ছে তারেক সাহেবের বাসায় তখন সে রেগুলার যেত এবং থাকতো। তখন একদিন তারেকের নামে তৃপ্তিকে আমাকে বলেছে যে তৃপ্তি, এই কি বলে আমার নাতিটা তো নষ্ট হয়ে যাচ্ছে এবং এই শয়তান মেয়েটা তো শেষ করে ফেলাইতেছে। এবং এই বলে তৃপ্তি দেশে ধরে খুব কান্নাকাটি করলো। মামুনের ভাইকে দেখালো যে মামুনের ওয়াইফ এসে থাকে তারেকের বাসায়। যে তারেকের বাসায় প্রায় সময় মামুনের ওয়াইফ আসতো এবং মামুনের তারেকের রুমে যেত, 2-3 ঘন্টা থাকতো এবং থেকে চলে যেত। তো এটা মানে তারেকের নানি এটা বোধহয় উনি নোটিস করেছিলেন এবং নোটিস করে এই জিনিসটা ওনার নোটিস আসার পরে উনি তৃপ্তিকে একদিন এই কথাটা বলছেন, মানে একটু কান্না কান্না ভাবে এগুলো আমার নাতিটা তো নষ্ট হয়ে যাচ্ছে এবং এই শয়তানটা মেয়েটা গাইছে আমার নাতিটাকে শেষ করতেছে। এর বাহিরে যেগুলো বলেছিলেন যে বাহিরে বিভিন্ন আড্ডায় বিভিন্ন জায়গায় এবং বিদেশে, আচ্ছা এখানে আর বাইরেও হচ্ছে, এখানে বিদেশে উনি যখন যান তখন বিদেশেও আমরা শুনেছি যে বিশেষ করে মালয়েশিয়া বাদল একজন আছে, তো সে নাকি মানে আপনার এই সমস্ত সাপ্লাই টাপ্লাই দিত এবং হোটেলে তারেক সাহেব এই সমস্ত কাজ টাজ করতো। এসব আমরা শোনা কথা, এটা আমরা শুনেছি। মানে এটাকে আরো অনেকেই বলে এই কথাগুলোকে। আর কোকো সম্বন্ধে কিছু বলবেন? কোকো সম্বন্ধে আমাদের ইমপ্রেশন মানে যে ম্যান তারেক সাহেব ওয়াজ মাচ মোর বেটার হিউম্যান বিং এবং তারেক সাহেব মানে ব্যবহার অনেক অনেক ভালো কোকো ছিল এবং কোকো সাহেবের খুব রুড এবং সবার সাথে খারাপ ব্যবহার করছেন, প্রায় সকল মন্ত্রীকে কথা পয়সা করছেন না, যারা বা এমপি মানে একটু মানে সবসময় একটা ক্ষমতা দেখা দিচ্ছেন। তারেক সাহেবের টোন ছিল রিকোয়েস্টিং টোন, আর ওর টোন হচ্ছে কমান্ডিং টোন, সামথিং লাইক দ্যাট। আর এদিকে কোকো সাহেবের চরিত্র যতটুকু আমি জানি বা ওর সাথে আমি মিশা করতাম না, বাট আমি বাইরে থেকে যতটুকু শুনেছি ও নিজস্ব সার্কেল ছিল, সে একজন বন্ধু বান্ধব খুব ঘনিষ্ঠ বন্ধু, সেই লেভেলে সে এই মডেল তারকা যারা আছে তাদের সাথে সে মানে তাদেরকে ব্যবহার করতো। এটা তো আমরা শুনেছি যে তারেক সাহেবের একটা অহমিকা ছিল, বিশেষ করে যারা আইএসডি ফ্রেন্ড যারা আছে তারা প্রায় সময় বলতেন, আমরা শুনেছি যে সে খুব একটা অহমিকা নিয়ে চলতেন এবং ব্যবহার ভালো করতেন না। কিন্তু আমাদের পলিটিক্যাল লেভেলে কিন্তু আমি দেখেছি ভালো ব্যবহার করতো, কারণ পলিটিক্স মানে পলিটিক্যালি যেহেতু সে পলিটিক্সের অ্যাম্বিশন ছিল তার, সে কিন্তু প্রথম দিকে একটু তার অহমিকা ছিল, কিন্তু পরবর্তীতে হি ওয়াজ সিজন পলিটিশিয়ান। আপনার এই যে বিএনপিতে পরিবারতন্ত্র সম্বন্ধে আপনার মতামত কি? এটা আমি পরিবারতন্ত্র মানে চরম পর্যায়ে গিয়েছি, নো ডাউট অন দ্যাট। No doubt on that. মানে পরিবারতন্ত্রের শুধু না, এখানে বড় পরিবারতন্ত্র তো আছে, এখানে কোনো গণতন্ত্র গঠনতন্ত্র কোনোটাই মেনটেন করা হয় না। এখানে নিজের ইচ্ছা অভিপ্রায়টাকেই মানে মানে বাস্তবায়ন করা হয়েছে। এখানে আমাদের যে পার্টির ভিতরে ইনার লেভেলে যে গণতন্ত্র নাই, একক ক্ষমতা চেয়ারপারসনের ছিল এবং চেয়ারপারসন বিভিন্ন প্রতিনিধি সভা পর্যন্ত আগের থেকে হারিস্টুদি ঠিক করতো, সব দুষ্ট লোক ছিল হারিস্টুদি, সে ঠিক করতো যে কে কি ধরনের বক্তব্য দিবে, কার এগেন্স্টে বক্তব্য দিবে। ওইটা আগে সে ম্যানেজারের সাথে কথা বলে 3-4 জন আমাদের এমপি ছিল, মন্ত্রী ছিল, কিছু আমাদের যখন প্রতিনিধি সভা হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সেখানে বক্তব্য দেওয়া হতো। এবং যে কারণে অনেকে কোনো কথা বলতো না, কেউ যদি কোনো মানে মানে সরকারের বা দলীয় ক্রিটিক্যালি কোনো বক্তব্য দিতেন তাকে ধমকাইতো, মানে যাতে অন্য কেউ বক্তব্য দিতে পারতো না। তো সেটা তো আছেই। আর পরিবারতন্ত্র যেটা, সেটার মধ্যে আমি দেখেছি যে এখানে বিশেষ করে উনি ওনার বোনকে নিয়ে এসছেন, এমপি নমিনেশন দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, ওনার ভাইকে দিয়েছেন, প্লাস ওনার ভাইনাকে নমিনেশন দিয়েছেন। তো এই সমস্ত জিনিস ছিলই এবং এই জিনিসের জন্য আমরা এজ এ হোল জিয়াউর রহমান সাহেব যখন ছিলেন ওনার কাছে কোনো পরিবারতন্ত্র পরিবারের কেউই ভিড়তে পারেনি। হি ওয়াজ সামথিং ডিফারেন্ট, দুর্নীতির আজ পর্যন্ত আসতে পারেনি।
ওনার যখন আমরা দেখেছি, আমি তখন খুব ছোট ছিলাম, আমার ভাই এডিসি ছিল, ওনার কাছে আমি শুনেছি যে একজন ওনার পিএস ছিল, কর্নেল কি নাম যেন, উনি একটা কি ভিসিপি নিয়ে আসছিল, সাথে সাথে ওই ভিসিপি আনার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। ওনাকে করছে, এবং বিএনপির একটা ছেলে ভিসিপি ভিসিআর নিয়ে আসছিল, তাকে উনি চাকরি থেকে পার্টি থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। তো তো এইরকম অবস্থা ছিল এখানে। তো এটা ঠিক উল্টাটা হচ্ছে। বাই দি বাই, হোয়াট অ্যাবাউট দি ফ্যামিলি অফ জিয়াউর রহমান? তার কি কোনো আত্মীয় স্বজন নাই এবং ছিল না যে পলিটিক্সে বা সিনে আসার মতো আমরা তো কাউকেই দেখছি না। এটা আসলে ওনার কোনো ভাই আসতে পারে না। যখন আমার ভাই, মানে এখানে আমার যেহেতু মনে হয় যে ম্যাডামের আত্মীয় স্বজনটাই বেশি স্কোপ নিচ্ছে, যেটা আমরা তো কোনো কথা বলি না বা শুনি দেখি, মানে মানে আমরা উই আর অলসো নোটিসড ইট যে জিয়াউর রহমান সাহেবের যে নিজস্ব ফ্যামিলি থেকে আসেন। তো লাস্ট ডে যখন এই যে ম্যাডাম ইয়েতে চলে আসলেন, কি বলে, আমরা যখন রিজাইন, ম্যাডাম আপনি ক্যাটেগরি গভর্নমেন্ট আসার পরে ওই জিয়াউর রহমান সাহেবের এখন ভাই ভাতিজাকে নিয়ে ম্যাডাম আসতেন, কি জানি না আমরা পরবর্তীতে একদম last। এই ফ্যামিলিটাকে এত ইগনোর করা হলো কেন? এটা আসলে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমি যতদূর মনে করি ইগনোর করা হয়েছে এক নম্বর, এবং সেটা সঠিক হয়নি বলে আমরা, এটা আমার একটা মন্তব্য। আমাদের অনেকের মধ্যে আমরা যারা আছি বিভিন্ন র্যাঙ্কিং ফাইলে আমাদের মধ্যে আলোচনা করেছি, এবং সবাই মানে এই যে একটা জিনিস, আজকের যে পরিবর্তিত পরিস্থিতি যেটা চলছে, যে ইমার্জেন্সি চলছে, এটার জন্য কি আপনাদের পার্টি দায়ী বলে মনে করেন? আমি তো মনে করি, একটু যদি ব্যাখ্যা করেন। মানে I have got all the reasons to believe for it. এবং নট অনলি বিলিভ, আমরা ম্যাডামের সাথে কতবার করে কথা বলেছি এই জিনিসে, বিশেষ করে যেমন প্রথম অবস্থাতে আমি যাই যে 2 বছর এক্সটেনশন অফ দ্য চিফ জাস্টিস, যিনি মানে হাসান সাহেব খুব ভালো মানুষ। উনি কিন্তু, আমি এই কথা বলবো না যে উনি যদি কোনো ভাবে কেয়ারটেকার চিফ হলে বিএনপিকে ফেভার করতেন, আই ডোন্ট এগ্রি দ্যাট, বিকজ হি উড হ্যাভ ডান দ্য মানে বেস্ট পার্ট অফ হিজ জব। বাট কিন্তু ম্যাডাম মনে করছিলেন যে উনি যেহেতু উনি বিএনপিতে আগে ছিলেন, উনি হয়তো আমাদেরকে ফেভার করবেন। কিন্তু এটাকে মাথায় একটা ব্যাড জিনিস মাথায় রেখে, মানে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই 2 বছরটাকে এক্সটেনশন করা হলো, যে কেন 2 বছর এক্সটেনশন করলে হাসান সাহেব কেয়ারটেকার চিফ হবেন। তো এই জিনিসটাকে বিরোধিতা আমি, মান্নান ভূঁইয়া, সালেম হোসেন খোকা, আমরা অনেকেই, ইভেন সাইফুর রহমান, ইভেন খালেদ মোশাররফ হোসেন, আমরা অনেকবার নিজেরা আলোচনা করেছি, ম্যাডামকে বলেছি, বাট আমরা পারি না এটাকে করতে। কারণ এইখানে হারেস চৌধুরী একটা বিরাট রোল ছিল এই জায়গাগুলো। হারেস চৌধুরী, ইভেন মধু সাহেবও এটা চান নাই, কিন্তু এটা করেছে হচ্ছে মিস্টার আমিনুল হক, নাজিম মুদ্দা, এই ধরনের লোকগুলো। তারপর হচ্ছে আজিজ সাহেবকে বানালেন আপনি চিফ অফ ইলেকশন কমিশন। তো ইনি একজন হচ্ছে মানে একজন মাথা মানে 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 লোক, মানে এটা হচ্ছে আপনি কি বলে টোটালি একজন যার কাছে কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই। আমরা ওনাকে মনে করি একজন ক্র্যাকপট হিসেবে আমরা মনে করি। আমরা বেশ কয়েকবার ম্যাডামকে রিকোয়েস্ট করেছি, ম্যাডাম ওনাকে সিসি থেকে সরিয়ে দেন। তো উনি কোনোভাবেই সিসি থেকে ওনাকে সরাবেন না। এই জিনিসটাকে সবাই বলেছে, ইনফ্যাক্ট অলমোস্ট এভরিবডি হ্যাজ সেড, বিকজ উনি একবার করেছেন, মনে করেন উনি ওনাকে রাখতেই হবে। তো এইটাকে, এই দুটাকে নিয়ে কিন্তু মেইন আন্দোলনটা হয়েছে। আমাদের যে আন্দোলনটা করেছে এই ইস্যুতেই আন্দোলনটা করেছে। এবং লাস্টলি আপনার আরেকটা জিনিস ছিল যে দুর্নীতি। উনিকে আমরা বলেছি, আমি অ্যাটলিস্ট বলেছি, ম্যাডাম আপনি আমাদেরকে কিন্তু যে ইস্যুতে আমরা পাওয়ার এসেছি, ল অ্যান্ড অর্ডার আল্লাহর রহমতে ভালো আসছে, কিন্তু এখন ইস্যু হয়ে গেছে দুর্নীতি। নেক্সট ইলেকশনে কিন্তু আমাদের দুর্নীতি এবং গুড গভর্নেন্স হচ্ছে আমাদের ইস্যু এসে যাবে, এবং দুর্নীতির মধ্যে এটা কনসেন্ট্রেট। আমরা পর 4বার দুর্নীতিতে নাম্বার 1 হয়ে গেছি, মানে বিএনপির আমলে। এই জিনিসটাকে এবং আপনি তারা টেস্ট করবে, এবং বিভিন্ন দুর্নীতিবাজ মন্ত্রীদের কথা পত্রিকা হরামেশে উঠতেছে। সেখানে আমরা কোনো, আপনি যদি কিছু সিম্বলিক কিছু না করেন, তাহলে তো এইটাকে আমার মনে হয় খুব খারাপ অবস্থা হবে। অনেকেই বলছি এটাকে, ইন্টেলিজেন্স এজেন্সি থেকে যতগুলো প্রধান ছিলেন, আমার সাথে ওনারা শেয়ার করতেন আমার সাথে ওনাদের ভিউজটা, ওনারা আমাকে বলেছেন এবং আমিও বলেছি, ওনারা জানেন। এবং কিন্তু ম্যাডাম এখানে কোনো স্টেপ নেননি, এবং না নেওয়ার কারণে যে দুর্নীতি, আমি মনে করি উই হ্যাভ ক্রসড অল লিমিট অফ দুর্নীতি, মানে অতীতের সকল সরকারের লিমিটগুলোকে ক্রস করেছে। এইভাবে দুর্নীতিবাজ কয়েকজন মন্ত্রী এমপির নাম বলেন না। দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের মধ্যে যেমন নাজমুল হুদা, সাজাদ সিরাজ, তারপর হচ্ছে মিস্টার আমিনুল হক, তারপর হচ্ছে আপনার এমপিদের মধ্যে হচ্ছে আমাদের ফজলুল হক মিলন, তারপর হচ্ছে নাসিরউদ্দিন পিন্টু, মির্জা আব্বাস, মিন নাসির, আরো
সে অনেক বলা যাবে এটা অনেক বলা তো যাবে। এই যে ইলেকশনের জন্য যে আপনারা গোল ধরে থাকলেন যে ইলেকশন করাতেই হবে, যেখানে অনেক ইউএন এর প্রেশার আসলো, বিভিন্ন দিকে প্রেশার আসলো, তারপরও আপনারা এটা একরোখা হয়ে রইলেন কেন? আপনাদের কাছে কি দেশ বড় না পার্টি বড় হয়ে গেল? এটা আসলে ঠিক সেই সময়টায় কিন্তু আমি দেখেছি ম্যাডামের একটা একটা নতুন সার্কেল ডেভেলপ করেছিল, যেটা কিন্তু রাষ্ট্র পরিচালনায় বিগত 4.5 বছরের মধ্যে সেই সার্কেলটা ছিল না। সেই সার্কেলটার মধ্যে ছিলেন আমাদের জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, জনাব আলী হাসান মুজাহিদ সাহেব, আবু সাহেব। এই তিনজন ম্যাডামের সাথে কিন্তু বসে ম্যাক্সিমাম ডিসিশন গুলো নিতেন, এবং তারপর তারেক সাহেব যেতেন, কিন্তু এই তিনজন হচ্ছে কোর্ট নিত এবং তারেক সাহেবও জয়েন করতেন। এই চারজনই মেইন ছিলেন, এবং সেখানে মানব ভূঁইয়া সাহেবকেও শেয়ার করা হতো না, সাহেবুর রহমানকেও শেয়ার করা হতো না, সাহেব রহমান সাহেবকেও, এবং খন্দকার হোসেন সাহেবকে মাঝে মাঝে শেয়ার করা হতো, এবং খন্দকার হোসেন সাহেব হতকারিতার মধ্যে ছিলেন, অনেকখানি ছিলেন। তো এখন ইন্দ্রায় কিন্তু এই এই জায়গাগুলোর মধ্যে ম্যাডামকে অ্যাডভাইস করেছেন। ইভেন যেমন আপনার ওই যে প্রেসিডেন্টকে ক্যারেক্টার চিফ বানানো, সেটাও কিন্তু এই চারজনে করেছে, এবং এই চারজনে এই সমস্ত কিছু করেছে। এবং এটাই কি আপনাদের সাপোর্ট ছিল? না, আমি মান্নান ভূঁইয়া, সাদেক হোসেন খোকা বা আমরা মোটামুটি একটা লাইনে ছিলাম। আমরা কখনোই হটকারী কাজের পক্ষে কখনোই আমরা কিন্তু পজিশন নেই, আমাদের পজিশন ছিল এগুলোর বিপক্ষে, এবং ম্যাডামও সেটা জানতেন। এবং এই জন্য আমরা ভিতরে অনেক সময় এই সমস্ত মিটিং এ যখন হতো আমরা ভিতরে ঢুকতে যেতাম, কিন্তু আমাদেরকে তখন বলে না, পরে আসো বসে থাকলে তুমি কথা বলবেন, আমি বলে তুমি যাও একটু, এখন টায়ার্ড হয়ে গেছো, বাসায় যাও, রেস্ট করো, এরকম করতো, যাতে আমাদের সঙ্গে কথা না বলতে চান না। আচ্ছা, আপনাদের এই যে হাওয়া ভবনে আপনারা কয়েকজন মিলে পলিসি মেকিং এ প্রায় সময় বসতেন, এরা কারা কারা ছিলেন? না, পলিসি মেকিং কিন্তু আমরা দুই দুটো গ্রুপ বসতো, এটা একই গ্রুপ না। একটা গ্রুপ যেমন ছিল, যেমন শফিক রহমান সাহেব, আমি, তারপর হচ্ছে ছোট বসতাম, এবং এখানে মাঝে মাঝে আমাদের ডিজে এসেছিল হেদার সাহেব, উনিও আসতেন। তো এটা হচ্ছে একটা গ্রুপ। হাওড়া কিন্তু আরো বেশ 2-3টা গ্রুপ বসতো, সেটা হচ্ছে কিছু সচিব যেমন মুফাজ্জল করিম, তারপর হচ্ছে আরো বেশ কিছু সচিব, আরো যেমন আমাদের ইমাজুদ্দিন স্যার, তারপর এই ধরনের বেশ কিছু আমাদের ইন্টেলেকচুয়াল আমাদেরকে নিয়ে বসতো, আলাদাভাবে বসতো। তো তারেক সাহেবকে আমি দেখেছি এরকম 2-3টা গ্রুপে বসতো। আমাদের একটা গ্রুপের মধ্যে এটা একটা গ্রুপ ছিল। আচ্ছা ভাই, এই তারেক সাহেবের শিক্ষাগত যোগ্যতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি বলবেন নাকি? আমারটা আগে বলে নিই, তারেক সাহেবটা আমি অত ভালো জানবো না। আমারটা হচ্ছে আমি মেট্রিক পাস করার পরে আমি ব্যবসায় ইনভলভ হয়ে গেছি। তারপর বাসা থেকে খুব চাপ আমাকে বলছে যে তুমি আমার বাসায়, আমার 8টা ছেলের মেয়ের মধ্যে একটা পচা ডিম হয়ে গেছে। আমাকে ট্রেনিং করছে, যেটা আমি লেখাপড়াটা কন্টিনিউ ডিসকন্টিনিউ করে ফেলছি। বাট তারপর আমি ইন্টারমিডিয়েট দিয়ে যদিও পাস করেছি, বাট সেটাকে পাস আমি নিজেই গণ্য করতে চাই না, যে যেহেতু 3rd ডিভিশন আই ক্যানট কনসিডার, বিকজ আই এম নট, আমি নিজেকে মনে করি না যে আমি ওই ক্যালিবারে, কিন্তু জাস্ট পাসের জন্য পাস করতে হয় বলছি। তার দিকে তারেক সাহেবের ব্যাপারে আমি তার যতটুকু জানি সে ইন্টারমিডিয়েট বা গ্রাজুয়েট করেছি কিনা আমার জানা নেই কোনটা তারেক সাহেবের ব্যাপারে। আচ্ছা, এখন এই যে আমরা যে জিনিস নিয়ে দুর্নীতি বা বিভিন্ন জায়গায়, এবং দেখা গেছে যে আপনি ছিলেন খুব পাওয়ারফুল ম্যান, তিনি প্রতিমন্ত্রী, তো এই যে বসুন্ধরা গ্রুপের সাথে আপনাদের সংশ্লিষ্টতা, এবং এখান থেকে কিভাবে কি আপনারা বেনিফিশিয়ারি হলেন, এবং ওখানে একটা কিলিং হয়েছিল, সাবরিন নামে এক লোক কিল হয়েছিল বসুন্ধরা শাহ আলম সাহেবের ছেলের হাতে, এইটা সম্বন্ধে একটু শর্টলি বলবেন, এবং আপনাদের সংশ্লিষ্টতা এটা একটু বলবেন। এটাকে একটু আমাকে নারেট করতে হবে এইভাবে যে আমাকে ইনফ্যাক্ট ম্যাডাম এবং তারেক রহমান সাহেব দুজনেই অ্যাটলিস্ট 4 থেকে 5 বার করে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বসুন্ধরাকে নিয়ে, সালাম সাহেবকে নিয়ে যাতে একটু বসে সেখানে আমরা আলোচনা করবো, যাতে করে আমাদেরকে আপনার ইলেকশন যে সামনে আসতেছে সেই ইলেকশনের ফান্ড কত দিবে সেটার জন্য। আমি প্রথমে অ্যাভয়েড করতে চেয়েছি, কিন্তু অ্যাভয়েড করতে গিয়েও 4-5 বার করার পরে আমি অ্যাভয়েড করতে পারিনি। না পারলেও আমাকে তখন তারেক সাহেব নিজেও বসুন্ধরা সালামের সাথে কথা বলেছেন, এবং আমি এট লাস্ট আই হ্যাভ অর্গানাইজড এ মিটিং ইন মাই রেসিডেন্স। 1-2টা মিটিং আমরা 2টা বা 3টা মিটিং করেছি, পরবর্তী আরো 8-10টা মিটিং হয়েছে, সেগুলো মিটিং সবগুলো হাওয়া মনে গেছে। এবং সেই মিটিংগুলোর মধ্যে আমরা বিভিন্ন সময় টাকার আলোচনা করেছি, যাতে তারেক সাহেব মেইনলি আলোচনা করেছেন যে পার্টির মধ্যে কত ডোনেট করতে পারবেন, ইলেকশনে ফান্ড দিতে পারবেন,
উনি হয়তো বিএনপির আমলে অনেক ব্যবসা বাণিজ্য করেছেন ইত্যাদি ইত্যাদি। তো যদিও তারেক সাহেব একটু বড় অঙ্কের টাকা চেয়েছিলেন, উনি কোনোভাবে সেটা মানেন না, কিন্তু লাস্টলি টাকাটার ফিগার ঠিক হয়েছিল 50 কোটি টাকা ইলেকশন বাবদ শাহ আলম সাহেব। এখন সেইখানে প্রথম একটা দুইটা তিনটা টাকা আমার বাসায় এসে দিয়ে গেছে এবং এক দুইবার সেখানে আমার যত মনে করে পরে আপনার 1 কোটি টাকা করে এক একটা চারা কয়বার নিয়েছিল আপনার বাসায়? আমার বাসায় 3বার। 3বার না 4বার? আমার স্মরণে 3বার করে। আচ্ছা 3বার আমার স্মরণে আছে এবং 3বার দিয়ে গেছে এবং 2বার হয়তো তারেক সাহেব আমার সাথে ছিলেন। একবার তো বটেই, 2বার হয়তো ছিলেন উনি যখন এটাতে। আর তারেক সাহেব আমাকে বলে দিয়েছিলেন এই টাকাগুলো যাতে আমি কামাল সাহেবকে হ্যান্ড ওভার করে দিই। কামাল সাহেবকে? সালামুল হক কামাল আমাদের এমপি সাহেব ছিলেন, মাগুরার 2 এর এমপি। ইকোনো কামাল। আচ্ছা, কামাল সাহেবকে আমি যেটা দিয়ে দিই এবং কামাল সাহেব তো কামাল সাহেবকে আমি বলেছি যে এটা ম্যাডাম জানেন এবং তারেক সাহেব ডিক্লেয়ার করেছেন যাতে আপনাকে সে টাকাটা দিই। তখন কামাল সাহেব বলেছেন যে আমাদের আগের 2 কোটি টাকা আছে, আরো ঠিক আছে আমি রাখতেছি। পরে 2 দিন পরে কামাল সাহেবকে সহ আমি তারেক সাহেব এখানে গেলাম হাওয়া ভবনে এবং কামাল সাহেবের সাথে তারেক সাহেব পুরো টাকা ডিটেল আলোচনা করলেন এবং ওনাকে রাখার রিকোয়েস্ট করলেন এবং কামাল সাহেব এগ্রি করলেন। এবং তখন আমি তারেক সাহেবকে বললাম যে আমার এখানে টাকা রিসিভ করা ইজ জাস্ট ডিফিকাল্ট ফর মি, আই জাস্ট ক্যানট ডু ইট এন্ড আই থিংক আই শুড নট ডু ইট। তো তারেক সাহেব তখন আমার প্রবলেমটা বুঝলেন এবং বুঝে উনি অপুকে ইনস্ট্রাকশন দিলেন যে অপু তুমি এখন থেকে এখানে রিসিভ করবা, সুফিয়ান দেওয়া যাবে, তুমি দেবা এবং তুমি কামাল সাহেবকে দিয়ে দিবা। তো তারপরে অপু এটা কোঅর্ডিনেট করতো সুফিয়ান এবং কামালের সাথে, কামাল ভাইয়ের সাথে। সুফিয়ান হচ্ছে আপনার সালম গ্রুপের মানে বসুন্ধরা গ্রুপের সালম সাহেবের একটা এক্সিকিউটিভ ডিরেক্টর বা কিছু একটা, সে সালম সাহেবের কাছে টাকা ডেলিভার করতো। তো এরকম ভাবে বেশ কিছু টাকা পয়সা নিছে এবং পরবর্তীতে সুফিয়ান এবং আমি কামাল ভাইয়ের কাছ থেকে জানলাম যে যেহেতু সুফিয়ানের পক্ষে খুব ডিফিকাল্ট হয় মানে মতিঝিল থেকে এখানে আসা, কামাল ভাইয়ের জন্য ডিফিকাল্ট হয় মতিঝিল থেকে এখানে এসে কালেক্ট করে নিয়ে যাওয়া, সেই জন্য দুজনেই ডিজাইন করছে যে অন্য কোনো থার্ড প্লেসে যেমন মতিঝিল সাইডে কোনো একটা ব্যাংকে টাকাগুলো রাখা যায়। কোন ব্যাংকে? ব্যাংক আমি যদি জানতাম প্রাইম ব্যাংক বা আরো কোনো থাকতে পারে। এটা কামাল সাহেব যে ব্যাংকের কথা বলতো সুফিয়ান সেখানে গিয়ে ড্রপ করে দিয়ে আসতো যেগুলো কামাল ভাই করতেন ক্যাশ টাকা। তো এইভাবে মোট আমি পরবর্তীতে মানে এই তারেক সাহেবের কাছ থেকে জেনেছি এবং কামাল সাহেবের কাছ থেকে জেনেছি যে 20 কোটি টাকা দিয়েছে সুফিয়ান সাহেবরা। এই 20 কোটি টাকা পুরোই কামাল সাহেবের কাছে রাখা গচ্ছিত অবস্থায় ছিল। তো এইটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সাবির হত্যা মামলা। ইন বিটুইন এই সাবির হত্যা মামলা যখন হওয়ার পরেই আমরা কমিটি করে দিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে ইনভেস্টিগেট করার জন্য এবং এটা মনিটরিং অন্তর্ভুক্ত করেছিলাম। মনিটরিং আমরা আলোচনা নিয়েছিলাম। এখন একটা মিটিং এ আমি দেখেছি যে আমরা যখন সাবির হত্যা মামলাটাকে আমরা কোয়াইট সেন্সিটিভ মনে করেছিলাম ফ্রম দ্য পার্ট অফ হোম মিনিস্ট্রি, যেহেতু মানে এই জিনিসটা একটা গুলশানের মতো জায়গায় একটা ঘটনা ঘটে গেল, একটা ইয়াং ছিলেন এভাবে মারা গেল, সেইটাকে অনেকেই মানে ইনফ্যাক্ট গুলশান থেকে বেশ কয়েকজন মানে এক্স সেক্রেটারি ম্যাক্স মিনিস্টার আমাকেও ফোন করেছে এবং আমাদের সচিবকে ফোন করেছে যে এটাকে একটু ভালোভাবে দেখার জন্য। আমরা তখন কমিটিটা করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে মানে তারেক সাহেবের অফিসে একদিন একটা মিটিং হচ্ছিল মানে ওই টাকা পয়সা লেনদেন নিয়ে। সেই মিটিং এর এক সেখানে সালম, সুফিয়ান, আমি, তারেক সাহেব মানে এই 4 জনই আমার মনে করে এই আমরা 4 জনই হয়তো ছিলাম আমরা সেই মিটিং এর মধ্যে। সেই 4 জনই ছিলাম সেই মিটিং এর মধ্যে। আমি পরে আমি মানে মিটিং এ আমি জয়েন করছি, আই এম দ্য লাস্ট ম্যান টু জয়েন দ্য মিটিং। তো ওখানে যাওয়ার পরপরই আমি চেয়ারে বসার পরপরই মানে ইন দ্য ভেরি বিগিনিং বলার সাথে সাথে কি বলে মানে খুব অ্যাগ্রেসিভ টোনে এই কি বলে সালম আমাকে বলতেছে আপনি একে কয়েকবার বলছি কয়েকবার কিন্তু আমি রিকোয়েস্ট করেছি টেলিফোনে এবং সুফিয়ানের মাধ্যমে যাতে আমি ওদের কেসটা সাবির হত্যা মামলাটাকে যাতে ফাইনাল রিপোর্ট দিয়ে দিই। ইভেন তারেক সাহেবকে বলছে, তারেক সাহেব আমাকে বলছে যে দেখা যায় কি করা যায়, বাবা একটু দেখেন না কেন ওরা আমাদেরকে একটু সাহায্য করতেছে, একটু হেল্প করা যায় কিনা। আমি বলছিলাম যে দেখি তারেক সাহেবকে আমি অ্যাভয়েড করতে চেয়েছি। এদিক থেকে তো আমরা কাজ করে যাচ্ছিলাম এবং তখন কিন্তু সেটার আগে আমরা সালমের ভাইটাকে আমি ধরে ফেলছিলাম। আমরা সেই পুলিশকে আমি চাপ সৃষ্টি করছিলাম যে আপনার কেসের প্রগ্রেস হচ্ছে না এবং তখন সেই এডিশনাল আইজি খোদা বসছিলেন, তিনি ওর ভাইটাকে ধরে ফেলছিলেন। তখন ধরার পরেই সালম বলে হ্যাঁ আপনাকে ফাইনাল রিপোর্ট দিবেন, যেটা না করে উল্টা আলো আমার ভাইটাকে ধরে নিয়ে গেছে, তাকে মারধর করা হচ্ছে, ইত্যাদি করা হচ্ছে, কথা স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হচ্ছে, কি পাইছেন কি আপনারা ইত্যাদি। কে বলতেছিল এটা? সালম। অ্যাগ্রেসিভ টোনে, ভেরি ভেরি অফেন্সিভ টোন।
and I took a serious exception of it. I mean, I lost my total temper. আমি চেয়ার থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় গিয়ে with the top of my voice I have started shouted. I have told him that already I have done a favor, that আমি এখনো আপনার অফিসকে আমি লোক পাঠাই, অফিসের লোকজনকে ফিরে আমি নেই বাসায় আর অন্য ধরে নেই, জাস্ট বিকজ অফ ম্যাডাম তারেক রহমান, বিকজ ম্যাডাম তারেক রহমান আমাকে অলরেডি বেশ কয়েকবার আপনার ব্যাপারে বলেছেন, বাট ইউ হ্যাভ ক্রস অল লিমিটস নাও, এবং আপনাকে আমি এখানে কিছু করার নাই, নাথিং টু ডু উইথ ইট, এবং এখানে একজন মারা গেছে, আরেকজন মেরেছে, একটা কিলিং হয়েছে, এই ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করতে পারবো। তো আমাকে তারেক সাহেব এই কথা বলার পরে তারেক সাহেব আমাকে টেনে টেনে নিয়ে বসাইলো পরে বুঝানোর চেষ্টা করলো, এবং পরে দেখি সুফিয়ান বলে যে এটা আপনি রাগ করছেন কেন, এত উত্তেজিত হয়ে গেছেন কেন, ইত্যাদি ইত্যাদি। পরে সারাও বলে যে ঠিক আছে, আই এম সরি, আপনি রাগ করেন না, ইত্যাদি ইত্যাদি, এইভাবে মিনিমাইজ করার চেষ্টা করলো, করে মিটিং ভেঙে চলে গেল। তারপরে পরবর্তীতে তারেক সাহেব আমাকে বেশ কয়েকবারই বললেন যে ভাই এটাকে, এই কেসটাকে একটু আপনার ইয়ে করা যায় কিনা, কি বলে হালকা ভাবে দেখা যায় কিনা। তাই বললাম যে আমার পক্ষে আমি দেখতেছি, মানে আই ট্রাই টু অ্যাভয়েড তারেক সাহেব, বিকজ ওনার সাথে আমি কথা না বলে আমি আমার কাজগুলো করতেছিলাম, এবং কিন্তু আমি খোদাবক্সকে বলেছিলাম যে খোদাবক্স সাহেব আপনি ইমিডিয়েটলি আগে এই ইয়েকে মানে মানে ভালোভাবে টাইপ করেন, এই ফাইনাল যাকে ধরছেন তার কাছ থেকে দেখেন আপনাকে তাকে ব্রেক করতে পারেন কিনা, ব্রেক করতে পারেন, পুরো ঘটনা প্রভাবিত হবে। আমরা মানে ঘটনা প্রভাব আমরা পাচ্ছি না, আমরা বুঝি যে এটা মার্ডার হচ্ছে, কিন্তু মার্ডারটা কেমনে, কে কিভাবে কি হয়েছে, এই ঘটনা প্রভাবটা আমরা পাচ্ছিলাম না। তারপর এট ওয়ান পয়েন্ট অফ টাইম তাকে র্যাব হেডকোয়ার্টার নিয়ে যাওয়ার কথা আমি নির্দেশ দিলাম, যে র্যাব হেডকোয়ার্টার নিয়ে ওইখানে রেখে আপনারা আলোচনা করুন। তারপর ওইখানে টোটাল টিম নিয়ে গেছে, এবং এখান থেকে পুরো জিনিস বের করে নিয়ে আসছে, এবং সে পুরো ব্রেক করছে, ঘটনার প্রভাব বলেছে। এবং ওইখানে দুইটা মেয়ে ছিল, তারপরে একটা ব্রোকার মেয়েগুলো সাপ্লাই দিয়েছিল, দুইটা না তিনটা মেয়ে। তারপর সেই ব্রোকারকে আমি অ্যারেস্ট করতে বলেছি, সেই ব্রোকারও স্বীকার করেছে। ওই মেয়ে দুইটাকে অ্যারেস্ট করতে বলেছি, সেই মেয়ে দুইটাও অ্যারেস্ট হয়েছিল, এবং মেয়ে দুইটাও সব স্বীকার করেছে, এবং সকলের স্বীকারোক্তি মিলে গেছিল। মিলে যাওয়ার পরবর্তীতে তখন ইন বিটুইন আমার উপর চাপ বাড়তে থাকে, দুটো পক্ষ থেকে চাপ আসতে থাকে। যখন চাপ বাড়তেছে তখন আমি খোদাবক্সকে জিজ্ঞেস করলাম যে চাপ তো আসতেছে তারেক সাহেবের কাছ থেকে, ম্যাডাম ইনডাইরেক্টলি চাপ দিচ্ছিলেন। তারপরে এট ওয়ান পয়েন্ট অফ টাইম তো ডাইরেক্টলি চাপ দেওয়া শুরু করলেন যে আপনি কি চার্জশিট দিতে যাচ্ছেন নাকি। আমরা চার্জশিট জিজ্ঞাসা করেছেন, এটা তারেক সাহেব জিজ্ঞেস করেছেন আমাকে। তারপর হচ্ছে কি আপনার খোদাবক্সকে আমি তখন বললাম, বিকজ আমি দেখতেছি যে এটাকে আমি মানে এই চাপ কতটুকু আমি কন্টেইন করতে পারবো, মানে আই হ্যাড এ ডাউট অন মাইসেলফ এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তখন আমি খোদাবক্সকে জিজ্ঞেস করলাম যে খোদাবক্স সাহেব চার্জশিট পর্যায়ে যেতে কতটুকু আপনার সময় লাগবে বা কি পর্যায়ে আছেন আপনি। বলে যে স্যার চার্জশিট পর্যায়ে যেতে আমাকে ওই দুটো দারোয়ানকে ধরলে আমরা টোটাল এভিডেন্স আমাদের কাছে চলে আসবে, তাই করোলেশন সব হয়ে যাবে, এবং আমরা একদম এটা স্কোয়ার আপ করতে পারবো। এমন যে ঠিক আছে দারুণ গুলো ধরে, আর খেয়াল রাখবেন এই আলামত বা এভিডেন্স গুলো যেগুলো আছে, উইটনেস যা আছে একটাও যাতে নষ্ট না হয়, আপনি ভিডিও করবেন, টেলিফোনে কনভারসেশন রেকর্ড করবেন, এবং যাতে কোনো কারণে যদি আমার আইনে লিমিটেশন এজ এ পলিটিক্যাল পার্সোনালিটি আমার লিমিটেশন আছে, যদি কোনো কারণে এই আমি মানে থাকা অবস্থায় চার্জশিট না দেওয়া সম্ভব হয়, তাহলে আপনি আলামত এভিডেন্স সব করে রাখবেন, আমি চলে যাওয়ার পর আপনারা চার্জশিট দেবেন, অ্যাটলিস্ট কেসটাকে কিল করেন না। এই কথাগুলো আমি অবশ্যই বলছি। তো এটা হলো আলটিমেটলি একটা ইয়া হয় না। ওকে স্যার, ইউ টেক ওয়াটার এন্ড বিস্কিট, টেক 2 মিনিটস রেস্ট। You are okay, sir? Yes, I'm okay. বাট আপনি কিন্তু অনেক জিনিস এড়িয়ে যাচ্ছেন, ঠিকভাবে বলছেন না। না সবই তো বললাম, বাকি আছে। ক্লিয়ারলি বলবেন না। আমি সব তো বললাম, কত ক্লিয়ার, মানে পুরোটাই তো আমার মনে হয় না যে বাদ দিলাম, সবই তো বলছি। আপনার হোমোসেক্সুয়াল কথাটা তো বললেন না।
হোমোসেক্সুয়াল এটা তো মানে একটা খুবই বুঝছেন না এটা আমি তো বলছি যে ধরাধরি করে মুখ করে তমুক করে এই ধরাধরি করে এগুলো বলছি যে এই টাকাটা ওনার জন্য বেশি দরকার এবং ঠিক আছে আমরা একটা ফেভার করতে তো পারি এরকম একটা ভাব ছিল না কারণ উনি যেহেতু আমাকে কয়েকবার রিকোয়েস্ট করেছেন তখন আমি ভাবতে ব্যক্তিগতভাবে আপনি কি বেনিফিটেড হবেন এখান থেকে? না আমি কোনো ব্যক্তিগত বেনিফিট আপনার তো অনেক আপনার নামে, আপনার ভাই বোনের নামে, স্ত্রীর নামে অনেক প্লট আছে। এই প্লট আমরা আগে নিয়েছি এবং প্রত্যেকটা প্লট এটা যেখানে দিয়েছে আমাকে পি ব্লকে যে ব্লকে হচ্ছে এখনো 20 পানি আছে নাম্বার 1 নাম্বার 2 এটাকে 4 বছরে আমরা পেমেন্ট করতে হবে এবং প্রতিটা ইনস্টলমেন্ট পেমেন্ট করছি ইট ওয়াজ নট এ ফ্রি প্লট আপনি তো অক্টোবরের পরে আর কোনো পেমেন্ট করেন নাই? না পেমেন্ট করেছি না, যেটা আমরা বসুন্ধরার কাগজপত্র দেখেছি আপনার পেমেন্ট একটাও আর করেন নাই। না না আমার কাছে ডকুমেন্ট আছে তো আমার অফিসে ডকুমেন্ট আছে আমরা আরো বেশ কয়েকটা পেমেন্ট করেছি এখানে স্যার এটা তো গেল। আর আপনি স্বরাষ্ট্র মন্ত্রী থাকাকালীন অনেক সাফল্য আছে, আমরা বলবো যে আপনি র্যাব সৃষ্টি করেছেন আর অনেক কিছু করেছেন, কিন্তু এখানে এই যে র্যাব এবং পুলিশের জন্য গাড়ি ক্রয়ে এখানে একটা বড় ধরনের অ্যানোমালিজ হয়েছে। এইটা করার কারণটা কি এবং এতে আপনারা কে কিভাবে বেনিফিটেড হয়েছেন? ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি চেষ্টা করেছি যে ফেয়ার থাকার জন্য যাতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ঘটনা থেকে ফেয়ার থাকতে আমি চেষ্টা করছি কিন্তু আমি ফেয়ার থাকতে চাই আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো কর্মকাণ্ডে আমি ফেয়ার থাকার চেষ্টা করেছি তারপরও এইখানে একটা মানে এনামুলি হয়েছে সেটা আমি অস্বীকার করবো না এনামুলিটাকে আপনাকে কারণ এটাকে আরো প্রকার অ্যাটেনশন প্রয়োজন ছিল এটাকে দেওয়ার যেটা আমি মনে করেন আপনারা যে কোনো ইনোসেন্ট মিস্টেকও বলতে পারেন অথবা মোটিভেটিং মিস্টেকও বলতে পারেন বাট আমি মনে করি এখানে পরের কথাটা হয়তো আমরা ধরে নিতে পারি যে মোটিভেটেড মিস্টেক বা ইনোসেন্ট মিস্টেকটা আমরা নিব না। এর জন্য ইনিশিয়ালি যে টেন্ডারটা ওপেন করা হয়েছিল ওপেন টেন্ডার সবাই পার্টিসিপেট করতে পেরেছে, তারপরে সেটাকে আপনারা 3টা ডেটে আপনারা এটাকে 3 ডেটে এটা বিভিন্ন বিজ্ঞপ্তি পত্রিকা দিয়েছেন, তারপরে আপনারা এপ্রিল মাসে টেন্ডারটা ওপেন করেছেন, এপ্রিলের পসিবলি 6th of এপ্রিল। সেখানে অনেকেই লোয়েস্ট হয়েছে। 2.5 মাস যাবত আপনারা কোনো ডিসিশন না দিয়ে 2.5 মাস থেকে 3 মাস হঠাৎ করে আপনারা রিটেন্ডার কল করেছেন এবং সেখানে আপনারা গাড়ির স্পেসিফিকেশন ফিক্সড করে দিয়েছেন। যেমন একটা উদাহরণ বলি যে একটা গাড়ির আপনারা যেটা স্পেসিফিকেশন ফিক্সড করে দিয়েছেন যে রোড ক্লিয়ারেন্স 160 mm, কিন্তু দেখা গেল বিশ্বের বিখ্যাত গাড়ি লাইক টয়োটা, ইসুজু আর অন্যান্য গাড়ি সেটা রোড ক্লিয়ারেন্স আছে 150 mm, অর্থাৎ 10 mm which is less than half an inch। এইভাবে করে আপনারা স্পেসিফিকেশন করে দিয়েছেন যাতে করে স্পেসিফিক একটা বা দুইটা গাড়ি কোম্পানির গাড়িগুলো পার্টিসিপেট করতে পেরেছে। এবং সেখানে যদি আপনি বলেন যে ইনোসেন্ট মিস্টেক, সেটা হতে পারে না, কারণ তারপরে এই কোম্পানিগুলো আপনার কাছে চিঠি দিয়েছে, মহা পুলিশ পরিদর্শকের কাছে চিঠি দিয়েছে, অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে চিঠি দিয়েছে, তারপরও সেটাকে আপনারা কেয়ারে নেন নাই। তো সেখানে একটা বড় ধরনের এবং এটা কার উদ্দেশ্যে কার স্বার্থে কিভাবে হয়েছে একটু যদি ক্লিয়ারলি করেন। আমি এখানে দুটো পার্ট নিয়ে আর কি দুভাগে একটা ভাগ হচ্ছে রিগার্ডিং যে কি প্রসেস হয়েছে আর একটা ভাগ হচ্ছে মানে এখানে তারেক সাহেব আমাকে একদিন বললেন যে যখন টেন্ডার প্রসেস হচ্ছিল সেই সময়টাতে যে আমাকে বললেন যে বাবা আপনার তো অনেক ব্যাংকে লোন আছে, এই যত ভেকে পারচেজ হবে এখান থেকে তো আপনার লোন পেমেন্ট হয়ে যেতে পারে। আমি তারেক সাহেবকে বললাম যে দেখেন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মানে এই সমস্ত জিনিস আমি নিজেকে ইনভলভ করতে চাই না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যাপারে আমি ইনভলভ হবো না, এখান থেকে আমি হাই মডেল নিয়ে কাজ করতে পারবো না। তো উনি এই কথাটা শুনলেন, চেপে গেলেন, আর কোনো কথা বললেন না। সেকেন্ড টাইম আমাকে এই কথা রেস করলেন না। ঠিক 2 দিন পরে উনি আমাকে ফোন করলেন, বলেন যে বাবা এই রোমো আসবে এবং কে রোমো নামে এক ভদ্রলোক আসবে। আমি বললাম কে রোমো কে? বলে যে র্যাঙ্কস যে মালিক রফ চৌধুরী সাহেবের ছেলে র্যাঙ্কস মোটরস দেখে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট দেন। তার এসে ফোন করছে, আমি অ্যাপয়েন্টমেন্ট মানে স্বাভাবিকভাবে আমাকে দিতে দিয়েছি এবং রোমো এসে আমার সাথে দেখা করেছে। দেখা করে সে আমাকে যে কথাগুলো বললো
সেটা হচ্ছে প্রথমে বলেন যে উনি সৌজন্যবোধ দেখালেন, দ্বিতীয়ত হচ্ছে বললেন যে আপনি তারেক সাহেব, আপনি জানেন যে আমরা, তারেক সাহেব বলেছে যে আমরা গাড়ির ব্যবসায় ইন্টারেস্টেড আছি, গাড়ি সাপ্লাই দিতে চাই। তো সেখানে আমি আর ফয়সাল ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি কি বলে তারেক সাহেবের সাথে, এবং আমরা এই ব্যবসার মধ্যে ইন্টারেস্টেড হচ্ছে আপনার সহযোগিতা। আসলে এখানে আমার সহযোগিতা তো খুব বিশেষ কিছু নাই। আপনি যদি কোয়ালিফাই করেন এবং লোয়েস্ট হন, আপনি পাবেন না। যদি লোয়েস্ট না হন, আমি চাইলেও আমি দিতে পারবো না, এবং এটা আমার খুব বেশি করণীয় কিছু নেই। তখন এটা চলে গেলেন রোমো এই কথাটা বলে। এবং পরবর্তীতে আমি জানতাম যে তারেক সাহেবের সাথে পুলিশ হেডকোয়ার্টারের বিভিন্ন র্যাঙ্ক এন্ড ফাইলের সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, আইজি থেকে শুরু করে একদম, মানে আগে থেকে আমি জানতাম যে বিভিন্ন আর যেহেতু প্রেসিডেন্ট মোটরস হচ্ছে মোর্শেদ খানের, এবং মোর্শেদ খান ফরেন মিনিস্টার, সকল মানে বিভিন্ন র্যাঙ্ক এন্ড ফাইলের অফিসাররা বাইরা ওনাকে একটু সময় করে, সেটা একটা পার্ট আছে। আর পাশাপাশি রিগার্ডিং দ্য স্পেসিফিকেশনের কথা যেটা বলেছেন, স্পেসিফিকেশনটা ইয়ে থেকে এসটি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে ফর অ্যাপ্রুভাল, আমরা এটা অ্যাপ্রুভাল করে দিয়েছি। এখন এইখানটায় যে কথাটা আপনি বলেন যেটা হচ্ছে ইনোসেন্ট মিস্টেক, এটা মোটিভেটেড মিস্টেক। স্যার এখানে যে কথাটা যে স্পেসিফিকেশনের ব্যাপারে কিন্তু এআইজি ইএনটি একটা চিঠি আছে যেটা কোম্পানিগুলোকে দিয়েছে যে এটা মন্ত্রণালয়ের অনুমোদনকৃত এবং এখানে এটা পরিবর্তন করার পুলিশ হেডকোয়ার্টারের কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে এটাকে তো ধরেই নেওয়া যায় বা বোঝাই যায় যে এটা একটা ইন্টেনশনাল ভাবে এটা করা হয়েছে। আমি এটাকে আমি এভাবে আমি বলতে চাই যে এইটা যে অনুমোদন আমরা করে দিয়েছি, দ্যাট ইজ ভেরি রাইট, বাট অনুমোদনের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রস্তাবটা আসছিল আমাদের কাছে। আর যেটা এটা আসলে না, সেটাই কি আপনি মনে করেন না যে এত লেখালেখি হলো প্রাইম মিনিস্টারের না, কাছে, এইটা সেটাই আমি আসছি। বিভিন্ন ভাবে হলো, তারপরেও এটাকে কোনো কেয়ারে নেওয়া হলো না নির্দিষ্ট একটা বা দুইটা কোম্পানির গাড়ি নেওয়ার জন্য? না, এই জায়গাতে আমি বলতে চাচ্ছিলাম যে ভেরি রাইটলি সেই যে এটা আরো ডিউ অ্যাটেনশন ডিমান্ড করেছিল, কিন্তু সেই ডিউ অ্যাটেনশন আমরা হয়তো ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আমি দিতে পারিনি। এটা আমি আমার কথাই বলছি, অন্য কারো কথা বলবো না এখানে। কারণ আমাদের কাছে এই যে কমপ্লেন্ট গুলো আসছে, যে কোনো কমপ্লেন্ট ডেইলি অনেক বিভিন্ন সংস্থা, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে পার্চেজ হয়, প্রতিটা পার্চেজের এগেনস্টই কমপ্লেন থাকে, কেউ না কেউ কমপ্লেন করে, যে পায় ভালো কথা, না পারে কমপ্লেন করে। কিন্তু স্যার এটা তো ছিল একটা বড় ধরনের পার্সেজ এবং একটা মেজর ডিসিশন যে বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় টয়োটা বা অন্যান্য গাড়িগুলো ওয়ার্ল্ড ওয়াইড, টয়োটা, ইসুজু, সুজুকি ওয়েল নন, বাট ওয়্যারাজ আপনারা যে স্পেসিফিকেশন করেছেন সেখানে শুধু নিশান পেট্রোল ম্যাক্সিমাম এবং র্যাঙ্কস এর মাধ্যমে দেওয়া কিছু গাড়ি এবং হিউন্ডাই গাড়িগুলোই ঢুকতে পেরেছে। এখন আমরা যেটা হয়েছে, আমার কাছে যে কমপ্লেন গুলো আসছে, ইভেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমার সিদ্দিকী সাহেবও পাঠিয়েছেন আমাদেরকে ওই কমপ্লেনের লেটার গুলো। আমরা যেটা করি যে এই জিনিসটাকে আমরা মার্ক করে দিই সচিবকে অথবা জয়েন্ট সেক্রেটারি, ইলেভেন জয়েন্ট সেক্রেটারিকে। ফরগেট অ্যাবাউট দ্যাট, হোয়াট ইজ ইওর ফেয়ার কনফেশন যে এখানে কোনো কাউকে উদ্দেশ্য করে বা কাউকে কোনো সাপোর্ট দেওয়ার জন্য এটা হয়েছে কি না? হ্যাঁ, সেটা মানে ফেয়ার কনফেশন আমার মনে হয়, মানে এটা আমি আই হ্যাভ গট রিজনস টু বিলিভ অলসো, বিকজ ফিউ থিংস আর ভেরি সিগনিফিক্যান্ট। এখন হচ্ছে তারেক সাহেব আমাকে নিজে বলছেন যে আপনি লোন শোধ করতে পারেন এটা দিয়ে। আমি ইন্টারেস্ট যখন শো করি নাই, উনি 2 দিন পরে রোমোকে পাঠানো, রোমো আমাকে একই কথা বললো, তার বিজনেসের কথা বললো, এবং তারেক সাহেবের সাথে যে ফয়সাল এবং রোমোর একটা যোগাযোগ আছে সেই কথা বললো। এবং আই হ্যাভ গট রিজনস টু বিলিভ দ্যাট, মানে আমার মনে হয় যে এখানে তারেক সাহেবের একটা সংশ্লিষ্টতা থাকতে পারে। এবং এখানে তো এটাও জানা যায় যে স্যার এবি ব্যাংকে, যেটা মোর্শেদ খান সাহেব চেয়ারম্যান ছিলেন, এবি ব্যাংকে আপনার মোটা অঙ্কের লোন ছিল এবং সেটাও পেইড অফ হয়েছে। এটা টোটালি রং, দিস ইজ এ ডকুমেন্টেড থিং। আমি একটা বললেই রাইট হয়ে যাবে, এটা একটা কথা। আর হলো যে সেকেন্ড কথা হচ্ছে যে এটারও একটা মোটা অঙ্কের টাকা আপনার ভাইয়ের সিঙ্গাপুরের অ্যাকাউন্টে ওখানে পেইড হয়েছে, অথবা মালয়েশিয়া দুবাইতে ওখানে টাকাটা পেমেন্ট হয়েছে। ইট ইজ টোটালি রং উইথ ডিউ রেসপেক্ট। কারণ কোনো আর এনাদার একটা জিনিস যে স্যার এটা একটু বলবেন যে যেমন তারেক রহমানকে তো আপনারা জানতেন বা আপনারা সম্বোধন করতেন ভাবি প্রাইম মিনিস্টার, ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার। তো তার মতো একটা লোক আপনার লোন পেইড অফের জন্য যে অফারটা দিল একটা দুর্নীতির মাধ্যমে, তো যে দেশের প্রধানমন্ত্রী হবে সেই রকম একটা কাজ করেছে, সে ব্যাপারে আপনার তারেক সম্বন্ধে একটু মন্তব্য বলবেন? বলবো, আমি ওটাও বলছেন। এইটাকে আগে প্রশ্নগুলোর একটু উত্তরটা দিয়ে তারপর এটাতে আসছি।
এখানে হচ্ছে প্রথম হচ্ছে এবি ব্যাংকের লোনের কথা আমার যেটা বলা হলো, সে এবি ব্যাংকের লোন এখনো আমার প্রায় 3 কোটি টাকার মতো আছে। এই লোনটা আমার ছিল 5 না 6 কোটি টাকা, তো সেই লোন দিতে দিতে এখন 3 কোটি টাকার মতো আছে। তো সুতরাং যে কথাটা বলা হয়েছে বা পত্রিকা এসছে, কারা কারা বলেছে যে আমি আমার নাকি টোটাল লোন, তাহলে আমার এখনো আপনি যদি আমার ব্যাংক চেক করলে কিন্তু আমার এই লোনটাই একটু ফিরে পাবেন, এই কিছু কম বেশি হতে পারে। তো দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা দুবাই আমাকে এক পার্সেন্ট টাকাও আমি রিসিভ করি নাই, বা আমাকে কেউ দেওয়া নাই, বা আমি নেওয়ার আগ্রহ প্রকাশ করি না। এটা আমি আমার মানে একদম খুব মানে রেসপেক্ট টু এভরিবডি, আমার একটা মানে অত্যন্ত সত্য কথা আমি বলছি। স্যার, এই লোন থাকাটা ব্যাংকে এটা একটা আপনাদের যারা বড় লোক বা যারা অনেক টাকা পয়সা আপনি ইনকাম করেন একটা ফ্যাশন। কারণ বসুন্ধরা মিস্টার শাহ আলমের যে শত শত কোটি টাকা বাইরে নিয়ে গিয়েছে বা বিভিন্ন ইয়ে করেছে, তারও কিন্তু ব্যাংকে প্রচুর লোন আছে। ইটস এ ফ্যাশন। হাউএভার, আপনি এখন ওইটা বলে যে তারিক সাহেব যে অফার দিলেন and he wanted to be the prime minister of the country, যে একজন মন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত হতে সাহায্য করতেছে, এই ব্যাপারে আপনি একটু কমেন্ট করেন। এখানে ওনার এই কমেন্টটা আমার কাছে মানে মানে খুব, আপনি যে ফিলিংস থেকে বলছেন, যে স্পিরিট থেকে বলছেন, সেই স্পিরিট আমিও এথিক্যালি মনে করি এটা এই ধরনের ভাটা উচিত হয় না, এবং ইট ইজ ভেরি রংফুল। এবং এটা মানে একজন ভবিষ্যৎ যিনি প্রধানমন্ত্রী হতে পারেন উনি এইরকম কথা বলাটাই উচিত হয়নি ওনার। এটা মোটেও শোভনীয় না, এবং এটি টোটালি আনএথিক্যাল একটা জিনিস। ওনার এটা ব্যক্তি পার্সোনালিটি ওনার এই জায়গাটায় লক্ষ্য করেননি। সেক্ষেত্রে মনে করেন যদি ইলেকশন হয়, আপনি কি তাকে ভোট দেবেন? না, তারেক সাহেবের সাথে তো এমনিতেই আমার একটা ডিস্টেন্স হয়েছে, এবং আমি ভোটের প্রশ্ন যদি আসে, আমি মনে করি ফর নট ফর অনলি দিস রিজন, ফর সো মেনি রিজনস আমি ওনাকে হয়তো ভোট দেব। আচ্ছা, তো এই পুলিশ এবং র্যাবের ওয়্যারলেস ইকুইপমেন্ট কেনার ব্যাপারটা সম্বন্ধে একটু বলবেন কাইন্ডলি। ওয়্যারলেস ইকুইপমেন্ট কেনার সময় আমরা সবসময় একটা এক্সপার্টিস কমিটি করা হয়, কারণ এটার ব্যাপারে আমাদের কারোই খুব একটা ধারণা নেই। এবার টেকনিক্যাল ম্যাটার, সেটা মানে কোনো একটা না কোনো ধারণা নেই। সেই জন্য আমরা করি কি, একটা কমিটি করে দিই। এই যে কমিটির মধ্যে এফডি কে আমরা রিকোয়েস্ট করি যাতে তাদের মানে এফডি এয়ারফোর্স থেকে বা আর্মি থেকে তাদের সিনিয়র ডিপার্টমেন্টের লোকজন 2-3জন রিপ্রেজেন্টেশন আছে। স্যার, ওইটা কি যে ইনভলভমেন্ট অফ সামবডি? Yes, involvement of মানে some people আমরা ইচ্ছাকৃত করে দিই, যাতে 5-10 জনের ইনভলভমেন্ট থাকলে কেউ কারাপশন করতে চাইলেও তার জন্য খুব ডিফিকাল্ট হবে টু ম্যানেজ এভরিবডি। সেই জন্য আমাদেরকে ডিপেন্ড করতে হতো এই কমিটির রিপোর্ট, টেকনিক্যাল রিপোর্ট। হোয়াটএভার আই ওয়ান্টেড টু মেক যে দ্যাট এই ইকুইপমেন্ট গুলো কেনার ব্যাপারে একটু টেন্ডার নিয়ে কারোর সাথে কোনো গন্ডগোল বা যেটা নিয়ে আপনি একটু হাইলাইট করবেন। ওটা ইয়েস আই করছি আমি। এটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তো করেই দিই আমরা, মানে দিস ইজ দ্য নর্মস উই ইউজ টু ফলো। আর আরেকটা ব্যাপার হয়ে গেছে, একটা ঘটনা, পার্টিকুলার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে মানে একটা পার্টিকুলার মানে ভাইরাস ইকুইপমেন্ট আমরা কিনেছিলাম পুলিশ জন্য একটা প্রজেক্টে। সেখানে আমরা টেন্ডার প্রোভ করেছি। টেন্ডারে 2টো কোম্পানি বোধহয় পার্টিসিপেট করেছিল। একটা হচ্ছে মোটরোলা কোম্পানি, আর একটা হচ্ছে সিঙ্গাপুরের কোম্পানি। মোটরোলা কোম্পানি যেটা প্রাইস দিয়েছিল প্রায় 27 কোটি টাকা, আর আরেকটা কোম্পানি যেটা প্রাইস দিয়েছিল তারটা প্রায় অলমোস্ট 50 কোটি টাকা। মানে এরকম ডিফারেন্স, সো বিগ ডিফারেন্স। বাট এটাকে পার্শ্ব করছিল আমাদের মানে আরফাত রহমান কোকো সাহেব, এবং উনি খুব সিরিয়াসলি এটা নিয়ে পার্শ্ব করছিলেন। এবং এই জিনিসটা নিয়ে একদিন তো আমার বাসায় আসলেন রাত্রিবেলা 12টার সময় এসে একটা করে আমার সাথে রীতিমতো খুব খারাপ ব্যবহার করলেন। আমাকে বললেন যে আপনাকে 1 নম্বর হয় টেন্ডারটা আমাকে দিতে হবে, না হলে ক্যান্সেল করতে হবে। আমি বললাম আমি আপনাকে দিতে পারবো না, আই এম সরি, বিকজ দ্য প্রাইস ইজ সো বিগ ডিফারেন্স এন্ড আই জাস্ট ক্যানট ডু ইট। দিস ইজ দ্য What was the difference? অলমোস্ট 23 কোটি টাকা, অলমোস্ট 23 কোটি টাকা ডিফারেন্স। 23 কোটি টাকা মানে অলমোস্ট মানে ডাবলের কাছাকাছি, মানে এটা ইটস নট মানে অলমোস্ট ডাবলের কাছাকাছি। কারণ 50 কোটির ডিলের মধ্যে মানে 25 কোটির মধ্যে 23 কোটির ডিল ডিফারেন্স মানে ইজ বিগ ডিফারেন্স, 90% ডিফারেন্স হয়ে গেছে। তো এখানে আমি তখন তাকে বললাম যে সেকেন্ড পয়েন্ট, উনি বলেন যে তাহলে রিটেন্ডার করেন। আমি রিটেন্ডার করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমাদের বাজেট মানে নেক্সট রিটেন্ডার করলেও আমার একটা ফান্ড ল্যাপসেস হবে, এবং আমি যদি রিটেন্ডার করতে যাই এখন আমার যে অফিসাররা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে, মনে করে যে স্যার এটা একটা ফেয়ার ডিল, এত ভালো প্রাইস পেয়েছি, এখন আমরা এই রিটেন্ডার করাটা এটা তার মানে কি কোনো দামে করে কালা হয়, এরকম একটা ভাব হয়তো ভাববে। আমি এই কথা বুঝার চেষ্টা করছি থাকি, বাট শেষ এবং লাস্ট পরিণামগুলো আপনাকে আমি দেখে নেবো, এইভাবে বললাম।
এটা নিয়ে আবার আমেরিকান এম্বাসি, যেহেতু মোটরোলা কোম্পানির মানে ম্যানুফ্যাকচারার হচ্ছে, মোটরোলা ম্যানুফ্যাকচার হচ্ছে আমেরিকা, তো ইউএস এম্বাসি থেকে তারাও পার্শ্ব করতো বিভিন্ন সময় ইউএস মানে মোটরোলাকে নিয়ে, এবং ওই টেন্ডার যেদিন ড্রপিং হয় ইউএস এম্বাসি থেকে কমার্শিয়াল কাউন্সিল সেখানে ছিল। তো সেখানে ইউএস এম্বাসির থেকে ওরা দেখে, আমি সে কথা বললাম, দেখো এটাকে ইউএস এম্বাসি থেকে অ্যাম্বাসেডার আমাকে চিঠি দিচ্ছে ইতিমধ্যে 1-2 বার 3 বার স্পেসিফিকেশন নিয়ে, এবং আমরা রিপ্লাই করেছি, এবং তারা জানতে চায় এবং প্রত্যেকটা জিনিসে এটাকে রাখছে। আর এখানে আমি রিটার্নের এখন প্রশ্ন ইম্পসিবল। বাট এখানে দেখলাম কোকো খুব খেপে গিয়ে তো চলে গেল। আমি পরের দিন ম্যাডাম আমাকে ডাকলেন এবং ম্যাডাম আমাকে বললেন যে আমি তো বাসে যেতে পারি না, এইখানে তুমি আমার মানে পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে। বলেন যে আমার কাকে সব জিনিসপত্র ভাঙচুর করছে ইত্যাদি করেছেন এই কোকো। তখন বলে যে এখন আমি তো আমার সোসাইটিতে এটা কি করা যায় না। আমি শুধু ম্যাডাম কেমন করবো, যে প্রাইস ডিফারেন্স হচ্ছে 23 কোটি টাকা, 27 কোটি টাকার জিনিসের মধ্যে 23 কোটি টাকা যদি ডিফারেন্স হয়, এই 90% ডিফারেন্স, হাউ ক্যান আই অ্যাকসেপ্ট ইট? মানে এটা তো ম্যাডাম সম্ভব না। ম্যাডাম বুঝলেন জিনিসটা, উনি বুঝে চুপ হয়ে গেলেন, আর তিনি কথা বললেন না, বলেন আমাকে। ম্যাডাম চুপ হয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে তো আমি আমার মতো ওইটা প্রস্তাব তো আমি পাঠিয়ে দিলাম, কি বলে পারচেজ কমিটিতে দিয়ে দিছি। তারেক সাহেব কি বলেছিলেন? তারেক সাহেব আমাকে বলেছিলেন, উনি আরেকটা ইস্যুতে বলেছিলেন, এটা না, উনি অন্য আরেকটা ইস্যুতে বলছেন যে বাবা ভাই আমাদের বাসায় তো আপনি একটু ঝগড়া লাগাই দিচ্ছেন, কোন কাজ আপনি করেন না, এবং সে তো আমাদের বাসায় অশান্তি নিয়ে আসছেন, আপনি একটু কোকোর কাজগুলো থাকলে একটু করে দিয়ে, কারণ কোকো তো কথা কারো শুনে না, জিনিসপত্র ভাঙতে করে ইত্যাদি ইত্যাদি। এরকম কথা মানে সে খুব হাম্বেল হতে আমাকে এই কথা। তো পুলিশের ড্রেস কোডের ব্যাপারে একটা দুর্নীতি টাইপ হয়েছিল, শোনা গিয়েছিল, এটা কোন কোম্পানি কে কিভাবে করেছিল ছাপা মারা? এটা ইনফ্যাক্ট আমি খুব কিছুই জানি না, কারণ এই দুর্নীতি কতটুকু হয়েছে বা হয়নি আমার খুব নজরে নেই, কিন্তু এটা আমি শুনেছি যে ডান্ডি নাই নাকি কাজটা পেয়েছে। আমি চেক করার সুযোগ আমি চেক করতে চাই নাই। আমরা আসলে কোন ডিপার্টমেন্টের এইসব জিনিসগুলো যেটা ফাইল আমার কাছে আছে তখন সেটা আমরা দেখি, এছাড়া খুব একটা আমি দেখি না, আনলেস মানে এটাকে মানে ইট ডিমান্ডস মাই অ্যাটেনশন। তো আমি এটা সম্বন্ধে জানি না, কিন্তু শুনেছি যে ডানি ডাই নাকি কাজটা পেয়েছে, এবং এবং সেটাও নাকি পুরো প্রপার চ্যানেল টেন্ডারের মধ্যে পেয়েছে। বাট দেয়ার যে অভিযোগ আছে যে এখানে দুর্নীতি হয়েছে, এরকম একটা অভিযোগ আছে। ডানি ডাই হচ্ছে সাইদ ইস্কান্দার এবং তারেক রহমান মাউন্ট এর পার্টনার ছিলেন, পরবর্তীতে পার্টনার আছেন কিনা আমি জানি না। হাউ কুড দে গেট এটা? তো যেহেতু তারা রুলিং পার্টিতে আছে, এটা তো তাদের নেওয়াই ঠিক হয়নি। এটা তো আপনি তো এথিক্স এর প্রশ্ন নিয়ে এসেছেন। এখন কেউ যদি এথিক্স মানে ভেরি গুড, কেউ যদি না মানে আপনি হাউ ক্যান ইউ ফোর্স হিম? এটা তো নিজস্ব সত্তা থেকে এই এথিক্স মানা না। দুর্নীতিটা কিভাবে হয়েছিল? অস্ত্র ক্রয়ে দুর্নীতি খুব যে হয়েছে, মানে এখানে আমরা উই গট এ ভেরি গুড প্রাইস। মানে যেমন আমরা অস্ত্র যে চাইনিজ রাইফেল কিনেছি মাত্র কত 2000 টাকা না কত টাকা করে, মানে এত এক্সেলেন্ট প্রাইস, যেমন 2000 টাকা চাইনিজ রাইফেল কিনেছি। তারপর আপনি শর্ট গান কিনেছি মাত্র 5,000 টাকা, পিস্তল করে কিনেছি 5-6 হাজার টাকা করে মাত্র, 2000 এত ভালো প্রাইস পেয়েছি আমরা অস্ত্র করে। Most of the weapon you bought from the Pakistan. না না না, পাকিস্তান থেকে একটা ছোট্ট পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আপনার পরিদর্শনে গিয়েছিল আপনার স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক। পাকিস্তানের যেটা কিনেছি এটা খুব ছোট, এবং এখানে প্রতি অস্ত্র প্রতি 100 টাকা করে আপনারা পেয়েছেন। এটা পাকিস্তানের একটা আমি যেটা আমি জানি এটা হচ্ছে র্যাবের পারচেজ। এটা একটা ছোট পারচেজ, মাত্র আপনার কত 500 পিস বা এরকম আর কি কিছু হবে। এই যে আমাদের একটা মানে অটোমেটিক সাবমেশিন গান, এটা কেনা হয়েছিল। বাট ইট ইজ স্মল ডিল। আমার ঠিক জানা নেই আদৌ এখানে $100 করে কেউ নিয়েছে কিনা, আমি খুব একটা নজরও জানি না। এটাতে আমার আই ডোন্ট হ্যাভ মাচ নলেজ অ্যাবাউট ইট। ওয়ার্ল্ড সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ বলবো। ইয়েস, ওয়ার্ল্ড ব্যাপারে ইনফ্যাক্ট 2005 সালের মার্চ এপ্রিলের দিকে নাইম মাহতাব নামে, যিনি এখন সিইও ওয়ার্ল্ড ট্রেডার, তিনি আমার সাথে দেখা করেছিলেন এবং বলেছিলেন যে পার্টির জন্য 20% পার্সেন্টেজ পার্টির জন্য একটা শেয়ার দিতে চান, বলেছিলেন, এবং পার্টির জন্য একটা শেয়ার দিতে চান, এবং হি ওয়ান্টস দ্যাট আমরা ওনার লাইসেন্স হয়ে গেছে, হি হ্যাড দ্য লাইসেন্স অফ মানে যে ল্যান্ড টেলিফোনের
ফর ঢাকা জয়ের জন্য, এবং দ্য ফ্রিকোয়েন্সি এভরিথিং। উনি কিছু কিছু কাজ আগায় নিয়ে যাচ্ছে, আর কাজগুলো আগাতে পারছে না, যাতে একটা গভর্নমেন্টের বা পার্টির যদি একটা সাপোর্ট থাকে তাহলে কাজটাকে দ্রুত আগাইতে পারবে এবং করতে পারবে এই ইত্যাদি। তো আমি খুব একটা অ্যাটেনশন দিই না, আমি দেখেন আই এম নট ইন্টারেস্টেড এবং আমাকে বাদ দেন। তো উনি, আমি ওনাকে এইভাবে বলে বিদায় করে দিয়েছি। বাট ওই নাইন আবার সেপ্টেম্বর অথবা অক্টোবর এই একই বছর 2005-এর সেপ্টেম্বর অক্টোবর, মানে অলমোস্ট 5-6 মাস গ্যাপ বা 4-5 মাসের গ্যাপে আমার সাথে দেখা করতে চান। কি বলে, আমার এক বন্ধু আছে সিঙ্গাপুরে থাকে, নাম হচ্ছে বাদুর সাহেব। তিনি আমাকে ফোন করলেন কয়েকবার যে বাবু ভাই নাইম, আমি শুনে এখন নাইম আসলে যে কথা বলতে চাই আমার খুব ইন্টারেস্ট নাই, আর ইসের মধ্যে আমি কথা বলতে চাই না। তখন উনি বলে যে বাবা একবার দেখা করেন। তখন আমি একটা রাজি হলাম, বারবার ফোন করে ওনাকে। তো রাজি হলে তখন নাইম আমার বাসায় আসলো, এবং বাসায় আসলে তখন আমি নাইমকে শুনলাম। তো সে দুটো জিনিসই আমাকে এমফাসাইজ করলো। একটা হচ্ছে যে তুমি হাই প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস, আরেকটা হচ্ছে যে আপনার এইখানে যে শেয়ার, সেদিন শেয়ারটা আমি শুনেছি যে পার্সেন্টেজ বলেছি 20% কথা, 20% শেয়ার আমি দিতে চাই ফর দ্য পার্টি, এবং হাই প্রফিটেবিলিটি এসে এখানে সব কাজই আছে, একটু আমাদেরকে পুশ করলে আমরা টেক অফ করতে পারি। তখন আমি একটু এনকারেজ ফিল করলাম এই কারণে, কারণ তার একসাথে আমাকে বলতেছেন আমাদের একটা পার্টির একটা রেগুলার ইনকাম একটা দরকার, যেটাতে 1-2 কোটি টাকা বা 3 কোটি টাকা মান্থলি ইনকাম আছে, যে এরকম একটা কিছু যদি থাকতো তাহলে আমাদের চাঁদা নিতে হয় না, এরকম একটা কথা তার এক সময় আগে বলছিলেন। তো আমি তখন নাইমকে বললাম যে ঠিক আছে, যেহেতু পার্টির জন্য বলছেন, আমি তো ইন দ্যাট কেস আই নিড টু টক উইথ ম্যাডাম এন্ড তারেক রহমান, উইদাউট হ্যাভিং ডিসকাশন উইথ দেম আই ক্যানট সে ইউ এনিথিং। তখন ওরা বল ঠিক আছে আমরা কথা বলি। তো আমি তার সাথে গেলাম, ওনাকে বোঝালাম, উনি শুনলেন। শোনার পরে আই ফাউন্ড হি ওয়াজ সো এনকারেজ, এবং উনি ইন্টারেস্ট শো করলেন, এবং তারেক সাহেব তখন উনি এটা শুনে আমাকে বললেন যে আপনি আমার সাথে কথা বলেন, একটু কথা বলে এটা আগাতে পারে, তবে একটু শেয়ারটা একটু বাড়িয়ে নেওয়া যায় কিনা, 20% না আর একটু বাড়াতে পারে। আমি তো ঠিক আছে, আমি দেখবো। তো আমি ম্যাডামের সাথে কথা বললাম, তারেক সাহেবের কথাও বললাম ম্যাডামকে যে ম্যাডাম তারেক সাহেব এই কথা বলছেন, এবং এটা এই ম্যাডামও ইন্টারেস্ট শুরু করে ঠিক আছে করো। ম্যাডাম আবার একটা অন্য কথা বলেন যে এটা ডকুমেন্টেড প্রপারলি থাকে, ঠিক আছে সেটা আমি দেখি। তো আই গট দ্য ক্লিয়ারেন্স ফ্রম তারেক এন্ড ম্যাডাম বোথ। দেন আমি ইন বিটুইন হয়েছে কি যে নাইম সাহেব আসার পরেই একদিন বা দুদিন পরেই তারেক সাহেবের সাথে কথা বলার আগেই তুহিন সাহেব আসছিলেন। তুহিন সাহেব হচ্ছে তারেক সাহেবের খালাতো ভাই। তুহিন সাহেব এসে আমাকে বললেন, সে বুঝে কারো কাছে শুনছে যে নাইম আমার কাছে আসছে, সে আমাকে জিজ্ঞেস করলো যে বাবা ভাই আমি তো অনেকদিন থেকে এই মাল্টিনের সাথে কাজ করছি, এখানে আপনি কি ইনভলভ হয়েছেন বা আপনার কাছে কি নাইম আসছিল? আমি নাইম আসছিল, আমি ইনভলভ এখন বলা যাবে না, আমাকে আমি ম্যাডাম এবং তারেক সাহেবের সাথে কথা বলা ছাড়া এটার ব্যাপারে আমি হ্যাঁ বা না আমি কিছু বলতে পারবো না। ম্যাডাম যদি হ্যাঁ বলেন আমি হ্যাঁ থাকবো, না বললে না থাকবো। বলে ঠিক আছে। তখন বলে ঠিক আছে আমার তো কিছু করার নেই, বাট সে আমাকে ডিসকারেজ করছিল যাতে আমি এটার মধ্যে না যাই। তো এখানে আপনার কত পার্সেন্ট শেয়ার পেলেন? আমি আসছি 21 চ্যাপ্টারের মধ্যে। তারপরে যখন কি বলে ইউকে নাইমকে বললাম, নাইম বলে যে বাবু ভাই আপনাকে আমি জানাবো শেয়ার, আমি একটু নিজের আলোচনা করি। ইন বিটুইন নাইমের যে হেল্প গুলার প্রয়োজন পড়লো সেটা আমি জানতে চাইলাম। তো তার হেল্প দরকার পড়লো বিটিআরসি যে ইকুইপমেন্ট আসছে সেটাকে ক্লিয়ারেন্স করানোর জন্য, হিরের সার্টিফিকেট, বিটিআরসি চেয়ারম্যান তার সাথে কথা বললাম, বিটিআরসি চেয়ারম্যান বলে ফোন করে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিলে হি গট ইট ডান। তারপর আরজিএসসি যে সমস্যা ছিল সেটা আমি করে দিলাম। তারপর তার সমস্যা ছিল, দুটো কেস হয়েছিল, মানে তার একটা রাইভাল গ্রুপ আছে তার এগেনস্টে আমজাদ খানের সাথে। আমজাদ খান একটা চিঠি দিয়েছিল, সেই চিঠিটার মধ্যে আমি ইনকোয়ারি এন্ড রিপোর্ট লিখে দিয়েছিলাম। আমজাদ খানটাকে? আমজাদ খান হচ্ছে নাইমের সাথে আগে একসাথে ছিল, পরে মানে তার এগেনস্টে চলে গেল, দুজন রাইভাল হয়ে গেল। পরে আপনি কাজগুলো করে দিয়েছেন? এগুলো কাজগুলোকে মোটামুটি করে দিয়েছি, এবং এখানে বিটিডিবি ইন্টারভেনশন করে দিয়েছি। বরকতুল্লাহ বুলু কেম ইনটু বিং। বরকতুল্লাহ বুলুকে যেহেতু আরজিএসসি হচ্ছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমার্স এন্ড হি ইজ দ্য অ্যাডভাইজার টু মিনিস্ট্রি অফ কমার্স, সেদিন বরকতুল্লাহ বুলুকে আমি ফোন করেছিলাম যে এটা কি করা যায় কিনা, আর নাইম মাতাবের সাথে আলাদা ভাবে ইনভলভ আছে কিনা যেটা আমি বলবো। তো এখন এটা যেমন কাজগুলো অনেক এগিয়ে গেছে, তখন আমি আরেকদিন এসে বাবু আপনি শেয়ার কথা করছেন, আপনি এত খাটাখাটি করছেন, আপনাকে আমি 2% শেয়ার দিতে চাই, পার্টির জন্য আরো 2-3% আমি বাড়িয়ে দিচ্ছি, আপনাকে আমি দিচ্ছি 3-4% না কত পার্সেন্ট দেবো। তখন আমি বললাম যে দিচ্ছেন যখন এত এত ইয়ে দেবেন কেন, আরো একটু বাড়ানো যায় কিনা, আমার একটা কথা বললো। তখন সে আমাকে আর একটু বাড়িয়ে দিতে এগ্রি করলো, এবং সেটাকে বাড়িয়ে বোধহয় 6-7% আমাকে দিচ্ছে, আর পার্টিকে টোটাল বোধহয় 30%-এর মতো দেওয়া হয়েছে। এটাকে ডকুমেন্ট করা হয়েছে সিঙ্গাপুর একটা কোম্পানির সাথে, যে মানে এটাকে প্রপারলি ডকুমেন্ট করা হয়েছে, প্রপারলি লয়ার দেখে, যাতে সিঙ্গাপুরে একটা কোম্পানির মাধ্যমে এটা ডকুমেন্টেড করা আর হয়েছে। আপনার বন্ধু মাহাতাব সাহেব কত পার্সেন্ট শেয়ার কিনেছে, কত টাকা? এখানে এক পর্যায়ে নাইম ওয়াজ সাফারিং ফ্রম সিরিয়াসলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস,
এবং সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে এক পর্যায়ে সে আমার কাছ থেকে লোন নিয়েছে। আমার মানে ওই যে আমাদের অনেকগুলো সিস্টার কোম্পানি আছে, সেই সিস্টার কোম্পানি থেকে আমি বলে দিয়েছিলাম আমার ভাইকে যেতে 1 কোটি টাকা সে চাচ্ছিল, সেই লোনটা আমরা দিয়েছিলাম। সেটা এখানে কি স্যার যে যেমন এই ওয়ালটেলটা তো পারমিশন পেয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, জি তারপরে দীর্ঘদিন কেন এটা করেছিল? আমি কিছু জানি না। তো যখন জানেন না, এই সেপ্টেম্বর অক্টোবর 2005 এসে যখন নঈম মেহতাব এসে আপনার সাথে যোগাযোগ করলো, ডিড ইউ ইনকোয়ার দ্যাট এটার ভিতরে কি সমস্যাটা আছে? আমি ডিটেইলে যাই নাই, তার সমস্যাটা শুনেছি এবং what I did, I made a call to Hassan Ali, the ex-Attorney General, because আমি নাইমকে জিজ্ঞেস করছিলাম who is your lawyer? নাইম বলল যে my lawyer is Hassan Ali. And Hassan Ali, he worked with me, we worked together in Home Ministry বিভিন্ন কাজে Attorney General নিয়ে আসতেন। আমি দেখতে ভাবছি Did you find out that what was the problem? ওই প্রবলেমটা আমি ফাইন্ড আউট করতে পারিনি। But illegally you tried to help Mr. Noim, যেখানে আপনি জয়েন্ট স্টক এক্সচেঞ্জে লোকজন সরাই ফেলছেন, চেঞ্জ করেছেন, দেন ইনফ্লুয়েন্স খাটিয়েছেন যেটা ওদের ফেভারে যাওয়ার জন্য। whereas মিস্টার আমজাদ একটা কেস করেছিল, তো সেই কেসের যে কোয়ারি সেটা না গিয়ে কিভাবে তাকে হ্যারাস করা যায় সেই জিনিসটা পন্থা নিয়ে আপনার একটা মডেল অপারেন্ডে আপনার অফিসার সেটা সাইন করেছে। তো এটা কি ঠিক হয়েছিল? না, ওইটা তো মোটেও ঠিক হয়নি যেভাবে করেছে। দ্যাট আই এগ্রি উইথ ইউ, বিকজ আমি এটা দেখেছি সেদিন এবং দেখে যে বাদীর এই কমপ্লেন না করে বাদী সেই এগেনস্টে করি। সুতরাং এখানে জিনিসটা ফেয়ার হয় নাই। যেমন আপনারা সাব্বির হত্যা মামলায় পরে আপনারা টাকা নিয়েছেন, ওয়ালটেলে এক পার্টি, দুইজন পার্টি ছিল, এক পার্টির উপরে আপনারা একতরফাভাবে ডিসিশন নিয়ে কাজ করার চেষ্টা করেছেন এবং সেখান থেকে আপনারা শেয়ার নিয়েছেন। অর্থাৎ আপনাদের ইন্টেনশনই হলো যে পার্টির জন্য, ব্যক্তির জন্য, স্বার্থের জন্য টাকা লাগবে, সেক্ষেত্রে দেশ বা জাতি যেখানেই যাক। এটাই তো প্রমাণ পাচ্ছে। ওইটা মানে মানে এক সেন্স আপনি বলতে পারেন, বাট আরেক সেন্সে সেটা মানে পুরোপুরি ভাবে মানে এই কথাটা প্রপার কতটুকু হবে সেটা আমি ইয়ে করতে চাই যে এক্স্যাক্টলি না না, বাট এখানে দুর্নীতি তো আছেই, সেটা আমি একমত হবো, সেটার সাথে আমি দ্বিমত করছি না। আই নট ডিফারিং উইথ ইউ, বাট হওয়া উচিত হয় না। লেট মি কনফেস দিস ওয়ান। ওয়ারিড টেলিকম, যেটা হলো ধাবি গ্রুপ অফ দুবাই, এটা একটু সুন্দরভাবে অল্প কথায় সুন্দরভাবে বলেন। এটা হচ্ছে আপনার দীর্ঘদিন থেকে এই ধাবি গ্রুপ এনেছে হচ্ছে আমাদের রবি সাহেব, এবং রবি সাহেব কপুকে ইনভলভ করেছে। তো রবি কপু মাস এজেন্ট, আরেকদিকে এজেন্ট ছিল নাসির রহমান। তারা কাজ করছিল, কিন্তু ধাবি গ্রুপের সাথে সমস্যাটা মানে তারা চেষ্টা করতে নেগোসিয়েট করতেছিল বিটিআরসির সাথে, যাতে মানে যদি বিটিআরসিও চাচ্ছে মতো একটা টেন্ডার পাবে, টেন্ডারে একটা মানে মোবাইল নতুন অপারেটর কোম্পানি দিবে, মানে লাইসেন্স দিবে। তো এখন বিটিআরসির চেয়ারম্যান ওমর ফারুক ছিলেন, উনি এই চাচ্ছিলেন যে যে এই আমরা লাইসেন্সকে কোনো ফিস নেওয়া হয় না, আগে যে গ্রামীণ তারপর হচ্ছে সেবা। এটা আমরা জানি, এখন আপনি শুধু বলবেন না এটার ভিতরে কোথায় কি দুর্নীতিটা হয়েছে, কোথায় কি কতটুকু পেয়েছে। দুর্নীতিটা তো হয়েছে আপনার এখানে টোটাল $15 মিলিয়ন তারা দিয়েছে। এটা টাকাগুলো কিভাবে কি কত নিয়েছেন আপনারা? এখানে $15 মিলিয়ন মধ্যে প্রথমে এখানে ফার্স্ট অফ অল নবী সাহেবকে এবং আমাকে $1 মিলিয়ন দিয়েছে। আমি লেট মি স্টার্ট ফ্রম মাই সাইড। তারপর দ্বিতীয়ত এবং আপনারটা কোথায় গেল টাকা? আমারটা সিঙ্গাপুরে গেল, এবং সেখান থেকে সিঙ্গাপুরে কার অ্যাকাউন্টে? সিঙ্গাপুরে একটা কোম্পানি অ্যাকাউন্টে আমি নিয়ে এসেছি। এই কোম্পানিটা কার? কোম্পানিটার মালিক এটা লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং এখানে মালিকানা 5-7 জন আছে। এবং কে আছে নাম আমি সব নাম জানি না। আপনার কত পার্সেন্ট আছে? এখানে আমার কোনো পার্সেন্টেজ নেই, আমার ভাইয়ের পার্সেন্টেজ আছে এখান থেকে। মানে আপনার ভাইটাই আপনার? হ্যাঁ, ভাইটাই আমার। আচ্ছা আচ্ছা, তো এখন সেখানে নিয়ে আসা হয়েছিল। তো সেই কোম্পানি এখন ওদের $4.5 লাখ না কত ডলার আছে, যেটা আমরা এগ্রি করেছি টু দিতে ইউ। আর থার্ডলি আসতেছে আপনার এখানে যে আপনার কোকো নিয়েছে ভিলা করার জন্য, কেনার জন্য $10 মিলিয়ন প্লাস মাইনাস। তারপর রবি ভাইয়ের অ্যাকাউন্টে এসছে 25 কোটি টাকা প্লাস মাইনাস।
তারপর 20 কোটি টাকা ম্যাডাম আমাকে বলছে, ম্যাডাম আমাকে বললেন যে তুমি এইখানে পুরো টাকাটা এক লোকের এখানে না যায়, যাতে তুমিও কিছু এখানে এনে রাখতে পারো কিনা দেখো। তখন আমি বললাম যে ঠিক আছে দেখি। আর তারপর 2-3 বার বলার পর আমি এগ্রি করলাম, করে ওইখানে 20 কোটি টাকা মানে আমার তত্ত্বাবধানে ওই যে আমাদের বিভিন্ন সিস্টার কোম্পানি যেগুলোর মধ্যে ফ্যাট মানি ডিক্লেয়ার করা আছে তার ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছিল। এফডিআর ফর্ম, বিভিন্ন ফর্মে এই টাকাগুলো ছিল। Actually টাকাটা কার? টাকাটা হচ্ছে তো এটা ওয়ালেট টেলিকম No, ওখান থেকে আপনারা পেয়েছেন, তাই 20 কোটি টাকার মালিক থেকে। মালিকটা তো হচ্ছে পার্টি, পার্টির জন্য 10 মিলিয়ন, 5 মিলিয়ন ভাগ ছিল, 5 মিলিয়ন ছিল কোকো, আর কোকো আরো 5%, বা আমি জানতাম 10%, আমাকে লোক বললো যে আজকে শুনলাম 5% আরো এক্সট্রা, সেটা 10% না 5%। তো এনিওয়ে যাই শেয়ার তো পাইনি, যে $15 মিলিয়ন এর মধ্যে আমি 15 মিলিয়ন টোটাল ডলারটা আমি মানে ভাগ করে দিচ্ছি, যে 25 কোটি লবির এখানে প্লাস মাইনাস 20 কোটি, আবার এখানে প্লাস মাইনাস আমার এখানে 1 মিলিয়ন, লবির এখানে 1 মিলিয়ন, 2 মিলিয়ন কোকো সিঙ্গাপুরের 2টা অ্যাকাউন্ট আর একটা হংকং অ্যাকাউন্টের মধ্যে সব মিলাই জুলাই another 2 মিলিয়ন প্লাস মাইনাস গিয়েছে। আর ওইখানে আরো কিছু টাকা হয়তো যে সিঙ্গাপুরে, সরি সিঙ্গাপুরে তো মানে আবুধাবিতে যে ভদ্রলোক হ্যান্ডেল করেছে তার এখানে কিছু টাকা বোধহয় আছে আমার জানা। কোথায়? আবুধাবিতে। আচ্ছা, আর তা ওই যে কে কোথায় কত টাকা নিল, কি করলো, ক্লিয়ারলি বলেন। বাড়ি ঘর? ও ভিলা কিনছে কোকো, একটা $1.5 মিলিয়ন নিচ্ছে, কিন্তু $1 মিলিয়ন একটা ভিলা কিনেছে কোকো লবির ছেলের নামে। লবির ছেলের নামে 1 মিলিয়ন দিয়ে একটা ভিলা কিনেছে, আর সে তো 2 মিলিয়ন নিয়ে আসছে তার হংকং সিঙ্গাপুর অ্যাকাউন্ট গুলোতে। আর হচ্ছে ওই যে 20 কোটি 25 কোটি আর আমরা 2 মিলিয়ন এই তো এগুলাই। আর ব্যালেন্স টাকাটা তুলে গেছে কোথায় রয়ে গেছে? ওই আবুধাবিতে। এখন what to do with that? ওইটাকে আনার ব্যবস্থা করতে হবে। আর যে আরাফা কোকো সাহেবের যে বাড়িটা ভিলা কেনা হলো, তো সেটা কিভাবে প্রমাণ করা যাবে যেটা তারিখে এই কোকো সাহেবের? এটা লবির ছেলের নামে, যেহেতু লবি যদি কনফেস করে, লবির ছেলে কনফেস করে। আর মেশিন রিডেবল পাসপোর্ট, এই ঘটনাটা কি? মেশিন রিডেবল পাসপোর্ট মানে আমার মানে একটা সেটব্যাক আমি বলবো, যে জিনিসটা আমি করে যেতে চাইও পারলাম না, এটা আমার আফসোস হয়ে গেছে। কেন পারলেন না? পারলাম না, এটা আমি মনে করবো সাইফুর রহমান সাহেবের ছেলের কারণে। সাইফুর রহমান সাহেব এটাকে আগাতে দেয়নি, কারণ এটাকে প্রথম দিকে উনি খুব ইন্টারেস্টেড ছিলেন। আমরা তো এটা, আমি অনেক লম্বা স্টোরি, এত লম্বা স্টোরি আমি ছোট করে বলছি, যে আমরা ন্যাশনাল কমিটি করে দিয়েছিলাম, যেখানে বিভিন্ন সংস্থাদের থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে এই বড় কমিটি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মানে রিলেভেন্ট ডিপার্টমেন্ট প্রফেসরদেরকে নিয়ে সেই ন্যাশনাল কমিটি কানাডা গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশ ঘুরে গেছে। আমাদেরকে 6 মাস 1 বছর পরে 8 মাস পরে আমাদেরকে একটা রিপোর্ট, মোটা রিপোর্ট দেওয়ার পরে আমরা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে নেই, এটাকে ঠিক করে নিয়ে আসি। Then we have gone for international tender. আমরা কনসালটেন্ট নিয়োগ করি, ইন্টারন্যাশনাল টেন্ডার হয়। ইন্টারন্যাশনাল টেন্ডারটা এর মধ্যে দেখা যায় 4টা লোক মানে কোম্পানি পার্টিসিপেট করে। এট লাস্ট দেখা যাচ্ছে যে 2টা কোম্পানি দে কোয়ালিফাই। একটা কোম্পানির অফার ছিল 137 মিলিয়ন প্লাস মাইনাস ইউরো, আরেকটা কোম্পানির অফার ছিল 260 মিলিয়ন ইউরো। 137 মিলিয়ন ইউরো যেটা আছে, আমরা পুরো কাগজপত্র নিয়ে রেডি করে মানে আমরা এই পারচেজ কমিটিকে প্রস্তাবটাকে নিয়ে যাই, এবং পারচেজ কমিটিতে যখন নিয়ে যাই তখন দেখা যায় যে সাইফুর রহমান সাহেব খুব ইন্টারেস্টেড ছিলেন যে মানে এটাকে থ্রু করানোর জন্য, কারণ ইট ইজ সাচ এ গুড প্রজেক্ট। এখানে শুধু যে ন্যাশনাল পাসপোর্ট তা না, উই ওয়্যার ডুইং দ্য ন্যাশনাল আইডি অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ভিসা অ্যান্ড পাসপোর্ট। এবং আমাদের এই প্রোগ্রামটা ছিল 3.5 বছর থেকে 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশে অলমোস্ট 12 থেকে 13 কোটি আমরা ন্যাশনাল আইডি দিয়ে দিব। That was the program. এবং এইখানে কি বলে এনআরডি একটা নতুন ডিপার্টমেন্ট হবে, আমরা পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে নতুন আসবো, ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু যেদিন পারচেজ কমিটি মিটিং হবে সেদিন দেখা যায় যে অর্থমন্ত্রী মহোদয় মিটিং এ আসলেন, এবং এসে মিটিং স্টার্ট করার আগে উনি একটা বক্তব্য দিলেন, অলমোস্ট 10 to 15 মিনিটস বক্তব্য। এবং বক্তব্যের মধ্যে পুরোটাই মিসিং পাসপোর্ট এই প্রস্তাব নিয়ে, এবং উনি টোটালি এমন একটা নেগেটিভ ইমপ্রেশন ডেভেলপ করলেন যাতে বিভিন্ন সদস্যরা বুঝে নিয়েছেন যাতে এইটার পক্ষের কথা বলা যাবে না। বিশেষ করে ওনার অধীনস্থ মন্ত্রণালয় যেগুলো আছে, যেমন প্ল্যানিং মিনিস্টার এন্ড ফাইন্যান্স মিনিস্টার। প্ল্যানিং মিনিস্টার আন্ডারে আইন মিডি থাকে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তারা থাকে, তারপর হচ্ছে ইয়ারলি লোকজন থাকে, প্ল্যানিং মিনিস্ট্রি থাকে, এরা সবগুলো এসে এটাকে যাতে ওনাদের বিগ বস যেহেতু বলছেন আগে থেকে নেগেটিভ পজিশন নিয়ে থাকে, তো স্বাভাবিকভাবে ওনার নেগেটিভ পজিশনের কারণে অন্যান্য বেশ কিছু মন্ত্রীও নেগেটিভ পজিশন নিয়েছে।
আমি চেষ্টা করেছি এটাকে আমার প্রেজেন্টেশনটা করে এটাকে সেল করার জন্য আইডিয়াটাকে, যেটা দরকার এখানে প্রতি বছর 2000 কোটি টাকা গভর্নমেন্ট রেভিনিউ আর্নিং পাবে, পাশাপাশি ন্যাশনাল আইডি হয়ে যাবে। এই ন্যাশনাল আইডি উইল হেল্প দ্য নেশন as a whole. Election Commission কাজে রাখবে, it will support the security of the government, it will মানে stop the pilferage of the forgeries. এইটা রাখেন, এখন কথা হচ্ছে যে জিনিসটা হলো না, কোন জায়গায় দুর্নীতিটা হলো, কার কার ইনভলভমেন্টটা ছিল সেটা বলেন। আচ্ছা, এখানে দুর্নীতিটা যে জায়গাটায় আছে এখানে হলো না, সাইফুর রহমান সাহেব এটা আটকিয়ে দিলেন, এবং এখানে আমরা যতদূর জানি এটার পিছনে ছিলেন ছোটন এবং কোকো আর ছোটন, ওই ইয়েটার পিছনে এটার পিছনে, কারণ তারা আমাকে কয়েকবার বলেছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে হলো না যে কারণে, সেটা তো উনি যে দুইটা পয়েন্টে হলো না, যে দুইটা পয়েন্টের কারণে করো না, সেই দুইটা পয়েন্টে কিন্তু ভ্যালিডিটি করে না। এক নম্বর উনি বলেন যে এটাকে ক্যাবিনেট নিতে হবে। আমরা বললাম যে ক্যাবিনেট নেওয়ার কোনো কারণে নাই, কারণ এটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কমিটি কর্তৃক অ্যাপ্রুভ হয়েছে, প্রাইম মিনিস্টার সাইন আছে, সুতরাং ইট ইজ অ্যাপ্রুভ বাই দ্য ক্যাবিনেট। এটা কোনো প্রাইভেট নাই। তেমন উনি বলেন যে এটা সিটিজেনশিপ, তোমার এটা আইডি কার্ড করতে গেলে ক্যাবিনেটে নিতে হবে, আমি সিটিজেনশিপ অ্যাক্ট পারমিট করে, সেটা উনি ধরলেন। তারপর একটা বলেন যে ওনাকে ফান্ডের জন্য আমরা চিঠি দিয়েছিলাম, তখন আমার জানা ছিল না যে আমরা আগে চিঠি দিয়েছিলাম, উনারা রেসপন্ড করেন নাই, বাট আমরা চিঠি দিয়েছিলাম। তার মানে উনি যে দুইটা পয়েন্টে আটকালেন, সেই দুইটা পয়েন্টেই মানে ভ্যালিড না, আমি সেটাই কারণ এই এক্সপ্লেনেশনটা দিলাম। আর পরবর্তীতে আমি জানতে চেষ্টা করলাম, যেহেতু এটা হলো না, আমি ওনার থ্রু হিজ পিএস আমি অন্য মানুষ লাগিয়ে জানার চেষ্টা করলাম যে কেন উনি হঠাৎ করে চেঞ্জ হলেন কেন। কারণ উনি তো, আমি যখন ফোনে কথা বলি, মিটিং এর ডেট নেই, তখন তো উনি খুব এনকারেজ ছিলেন এবং পরে চেঞ্জ। তো ওনার পিএস এর মাধ্যমে আমি এটা জানলাম, মানে অন্য একটা থার্ড পার্সনের মাধ্যমে জানলাম যে উনি যখন গাড়ি করে, সেদিন উনি সিলেট থেকে আসছে, এসে প্লেনে এয়ারপোর্টে নেমে গাড়ি করে আসতেছে, তখন একটু উনি ফোন করেছিল ওনার ছেলে, বড় ছেলে নাসির রহমান, এবং ওনাকে মানা করছে টু স্টপ দিস প্রজেক্ট এন্ড নট টু অ্যালাউ টু গো থ্রু। কেন? বিকজ নাসির রহমান আগে প্রথম যে একটা কোম্পানি ছিল, সেটা যে ক্যানাডিয়ান নোট, তার একটা প্রস্তাব নিয়ে এসেছিল, তারা বলছে বিও হিসেবে করবে সেই প্রজেক্টটাকে, বিও হিসেবে করবে, সেটাকে তো আমরা বের করে দিলাম। তখন তারা ওই টেন্ডারে পার্টিসিপেট, টেন্ডার ডিসকোয়ালিফাই হলো। তারা চাচ্ছিল যেহেতু নাসির রহমান তার শেয়ার পাবে না, তার বিজনেস ইনভলভমেন্ট নাই, সেই জন্য এটা স্টপ করছে। আর কিছু সিম্পল। টেলিটক সম্বন্ধে কিছু বলেন। টেলিটক সম্বন্ধে আমি এতটুকু জানি যে এই প্রজেক্টটাকে যথেষ্ট দুর্নীতি হয়েছে, এবং এটা আমাদের কোকো এবং বাবু সাইফুর রহমান সাহেবের আরেক ছেলে, ছোট ছেলে। তাহলে কি পরিমাণ টাকা দিয়ে ধরেছে আমি তো জানি না, তবে মানে এটা শুনছি আমি, ওই দু একজনের কাছে তুহিন ওর কাছে একদিন আসছিল, অনেক কথা কমপ্লেন করলো, যাটুকু শুনেছি যে $10 মিলিয়ন তো প্লাস মাইনাস সব। কে পেয়েছে এটা? এই যে কোকো এবং তুহিন তো না, কি বাবু, এটা তারা পেয়েছে। মানে এরকমই একটা কিছু হবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেলিকমিউনিকেশনের বিষয়ে এখানে আমিনুল হক সাহেবের কোনো ইনভলভমেন্ট ছিল না টেলিটকে। আমিনুল হক সাহেবের ইনভলভমেন্ট এটা, উনারই ইনভলভমেন্ট এটা, এবং এখানে আমিনুল হক সাহেবও পাইছেন, মানে এটার মধ্যে হিজ অলসো কভার্ড উইথ দিস। কি পরিমাণ পেয়েছে আমি জানি না সেটা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যার আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কিন্তু আপনার ইনভলভমেন্ট হলো এই টেলিকমিউনিকেশনের প্রত্যেকটা ক্ষেত্রে। না, এটা আমাদের টেলিটকে তো আমার ইনভলভমেন্ট নাই তো। টেলিটক না, ওয়ারিড দেন আদার, ওইটা শুধু ওই যে যেটা বিটিআরসির সাথে রিলেভেন্ট ছিল লাস্ট পার্টে, তো বিটিআরসি চেয়ারম্যান যেহেতু হোম সেক্রেটারি ছিল, এবং হোম সেক্রেটারি হিসেবে হি ওয়ার্কড উইথ মি ভেরি ক্লোজলি এন্ড হি নোজ মি ভেরি ওয়েল, এবং ওনাকে আমি খুব ভালো জানতাম। হি হ্যাজ ডেভেলপড এ কনফিডেন্স অন মি, উনি আমার সাথে কথা বলতেন, এবং অনেকে মনে করতো যে বাবু স্যারের কাছে গেলে কোথায় কাজ হবে। তো এখানে আপনার একটা পার্সোনাল ইন্টারেস্ট জড়িত ছিল না, আমার পার্সোনাল ইন্টারেস্ট তো, ইন্টারেস্ট নিয়ে আমি কোনো কাজ করি নাই, কিন্তু পরবর্তীতে যেমন আপনাকে এই যে বাড়িতে যে টাকাটা আমাকে মানবিলা দিয়েছো, আমি কিন্তু কখনো চাইনি, এটা কিন্তু কোকো নিজের থেকে দিয়েছে। সেটা তো লোক সামলাতে পারলেন। আই এম সরি ফর দ্যাট। আপনার এই যে জঙ্গিবাদ, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদ, এখানে কার কার দায়বদ্ধতা, আপনার দায়বদ্ধতা, এটা সম্বন্ধে একটু বলেন। জঙ্গিবাদের তো উত্থান হয়েছে, আমরা কার মদদে হলো, কি হলো, একটু ক্লিয়ারলি বলেন। মদদে আমি খুব একটা মানে মনে করি না যে এটাতে। No, আপনি you did say something, try to remember. বেশ, আমি আমার ক্লায়েন্টের জন্য ওইটা বাংলাদেশ, ওইটাতে আমি যাচ্ছি, কিন্তু দ্যাট ইজ এ লোকালাইজড প্রবলেম, সেটা আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে লোকালাইজড প্রবলেম, এবং সেখানে সর্বহারারা ওইখানে ওই যে রানীনগর, আত্রাই, বাগমারা, এইসব জায়গায় বেশ কিছু লোক মেরে ফেলছিল, এবং ওই যে আমাদের গুরু তার ভাইকে মেরে ফেলছে, আগে ভাইকে মারছে, বেশ কয়েকজনকে মেরে ফেলছে। তো মেরে ফেলার পরে এরা করছে কি, বাংলা ভাইয়ের সাপোর্টটা নিছে, এবং যেটা তারা খুব অন্যায় করছে।
এই বাংলা ভাইয়ের সাপোর্ট নিয়েছে এবং বাংলা ভাইয়ের সাপোর্ট নিয়ে ওইখানে ওরা আবার বাংলা ভাই ওরা ওই সব ওরাদের মারছে। এবং সেই সময় আমাদের পুলিশ হ্যাজ নট ডান এটলি প্রপার জব, যে জন্য আমরা এসপি কে রাজশাহী যে তখন এসপি ছিল মাসুদ, পরবর্তীতে আমরা চাকরি খেয়েছি এবং কি বলে আমরা স্টেপ নিয়েছি। আর সেই সময় তারা এইটাকে করতে গিয়ে ওই মানে বাংলা ভাইয়ের নামটা প্রকাশ পায় এবং মিডিয়াতে সাংঘাতিক কাভারেজ পায় এবং বাংলা ভাই মোটামুটি ইয়েতে যায়। এবং আমি মনে করি সেখানে সাথে জঙ্গিবাদের ইনভলভমেন্ট আছে, আমি মনে করি না সেটাকে, বাট সেটার কারণে মানে মানে বাংলা ভাই খুব এনকারেজ ছিল, নিজেকে হিরো মনে করছে, সেটা আমি মনে করি যে সেখানে তাকে বাংলা ভাইকে মানে ওই সময় ওই সাপোর্টটা দেওয়ার কারণে বাংলা ভাই বিকামে হিরো, এবং হিরোর কারণে এইরকম একটা করার মতো দুঃসাহসিকতা দেখাতে পারছে। দেন আই এগ্রি। তো এখন পরবর্তীতে এই জঙ্গিবাদের মধ্যে যে শায়েক রহমান মেইন ছিল, হি ইজ দ্য মেইন ম্যান, কি বলে শায়েক আব্দুর রহমান। এবং শায়েক আব্দুর রহমান তিনি কিন্তু উনি নিজেই সিদ্ধান্ত নিতেন এবং সিদ্ধান্ত নিয়ে হি ওয়াজ এ কাইন্ড অফ ডিক্টেটর। যেটুকু আমরা জানতে চাচ্ছি যে এখানে আপনার যে ব্যর্থতা, 17ই আগস্ট বোমা হামলা হলো, তারপরে কি হলো, হোয়াট ওয়াজ দি ওপিনিয়ন অফ প্রাইম মিনিস্টার এন্ড আদার্স, এন্ড ব্যর্থতা এটা নিয়ে বলেন। এখানে তো ব্যর্থতা তো 17ই আগস্ট মানে কত তারিখে যেদিন বোমা মারলো এটা মেরেছে একটা, এখানে যেদিন বোমা মেরেছে 63টা ডিস্ট্রিক্টে বোমা মেরেছে। এবং সেদিন আমরা একটা মিটিং এ আমি ছিলাম এবং একটা থেকে একটা খবর পাওয়ার পরে it was a great surprise for me and I was shocked and I was really upset যে এই জিনিসটা হলো কিভাবে। We cannot accept it because it is a coordinated and organized, well planned operation. We have to consider in that way. এবং সেটাকে আমরা অফকোর্স আমি নিজেকে মনে করেছি এটা ব্যর্থতা, আমাদের সেটা আমাদের সকলের ব্যর্থতা। এটা আমার এবং সেই ব্যর্থতার মধ্যে I should be the number one because I being the home minister I have to be the number one. সেটা আমি তো অ্যাকসেপ্ট করি। আর দ্বিতীয়ত আসতেছে প্রাইম মিনিস্টার তখন চায়না ছিলেন, উনি চায়না থেকে আসার পর ওনাকে আমরা আসতে বলেছি, উনি চলে আসছে। আসার পরে আমি দেখা করতে যে কথা ছিল আমরা আলোচনা করে রেখেছিলাম যে আই শুড বি দ্য ফার্স্ট ম্যান টু মিট হার এন্ড গিভ টোটাল এক্সপ্লেনেশন, কদিন ধরা পড়েছে, কি হয়েছে না হয়েছে, কারণ ইত্যাদি। বাট আমি ঢোকার আগেই ওইখানে ঢুকে গেছিল কি বলে আপনার কি বলে খন্দকার মোশাররফ হোসেন, আমানুল্লাহ আমান, মির্জা আব্বাস, এরা ঢুকে যেহেতু বেশ কিছু হাতে নাতে ধরা পড়েছিল ওই জঙ্গি, তারা মানে বোমাটা রেখে চলে যাচ্ছিল, যাওয়ার পথেই হয়তো বোমাটা ফুটে গেল, তখন পাবলিকই ধরছিল এদেরকে। তো তাদের অনেকগুলোকে ধরা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা ধরেছি। সেরকম ভাবে দেখা গেছে বিভিন্ন মাদ্রাসা বা মোলানা সাহেবরা অনেক ধরা পড়ে গেছিল, প্রায় 50-60 বা 100 জন, মানে সেই নেতেই ধরা পড়ছে এবং যারা মানে হাতে নাতে ধরা পড়ে। তখন সেই জন্য তারা এসে বললো এবং তাদের লিঙ্ক অনুযায়ী আবার আমরা যখন ধরা শুরু করছি বিভিন্ন কমপ্লেন আসছে এবং এখানে ওনারা যে কমপ্লেন করছেন আমার এগেন্সটে যে আমি হচ্ছি মানে সব মোল্লাদেরকে ধরে ফেলতেছি এবং মান্নান ভূঁইয়ার কথা বলছেন যে মান্নান ভূঁইয়ার কথাতে বাবুল শোনে হোম মিনিস্টার এবং সে ডিপার্টমেন্টের সাথে ছাড়া কারোর কথা শুনে না, ইত্যাদি ইত্যাদি লট মেনি কমপ্লেন্টস দে মেড টু প্রাইম মিনিস্টার। তো ম্যাডাম কাছে যাওয়ার সাথে সাথে এমন খেপে উঠলেন আমার উপরে, কি পাইছো তুমি, কয়জন আমেরিকার ধরো না, এটাকে ধর্ষণমূলক সব মোল্লাকে ধরতেছো, তুমি জানো যে আমরা জোট আছে, আমাদের জোটের পার্টনার সব জায়গায় তুমি হচ্ছে মান্নান ভূঁইয়ার ট্যাডো, মান্নান ভূঁইয়ার কিছু কিছু ঘুরো, আর হচ্ছে তুমি এখন কি মান্নান ভূঁইয়ার রয়্যাল এজেন্ট হয়েছো, এরকম ভাবে কথা বলি, রয়্যাল এজেন্ট হয়েছো তুমি, রয়্যাল এজেন্ট, হ্যাঁ আমি মানে বিলিভ মি সেই সময় আমি প্রায় কেঁদে দিই এমন একটা রাগে। এবং আমি শুনে আমি বললাম তো আমি বললাম দেখেন যারা যারা ইনভলভ তাদেরকে ধরেছি এবং প্রত্যেকটা লোক ইনভলভ এবং এদেরকে আমাকে ধরতে হবে, আমি এখানে যে ইনভলভ না তাকে আমি ধরবো না। এবং আই টুক এ স্ট্যান্ড এবং বলে যে আমি দেখতে চাই তুমি কাকে ধরছো এবং কয়জন ধরছো, কি ধরছো, লিস্ট চাই আমি। এবং নেক্সট ডেতে আই কেম এগেইন, আই হ্যাভ গিভেন দ্য লিস্ট এবং আমি ওনাকে বললাম যে ইয়েস আমি মান্নান ভূঁইয়ার এখানে যাই, এই কারণে যাই আমি কথা বলি শেখ রহমানের সাথে, মান্নান ভূঁইয়ার 3জন সিনিয়র মন্ত্রী 3জনের সাথে কথা বলি, কিন্তু 3 জনের মধ্যে আমি মান্নান ভূঁইয়াকে দেখি মোর রেশনের কথা বলেন আর ওনারা মোটিভেটেড কথা বলেন, সেই জন্য ওনার বেশি বেশি যায়। আমি এইভাবে ওখানে এখন জঙ্গিবাদের সাথে জড়িত জি আপনাদের পার্টি কারা কারা ইনভলভ ছিল? জঙ্গিবাদের সাথে জড়িত আমাদের পার্টির মানে যেটা অভিযোগ আছে পত্রিকায় অভিযোগ করে বিভিন্ন ভাবে, যেমন দুলুর কথা বলে, আমিনুল হকের কথা বলে, আমাদের কি আলমগীর সাহেবের কথা বলে, নাদিম মোস্তফার কথা বলে, আমাদের মিনুর কথা বলে মেয়র। কিন্তু আমাদের যখন ইনকোয়ারির পরে মানে বিভিন্ন মানুষকে অ্যারেস্ট করা হলো তখন কিন্তু এই নামগুলো আসেনি। এখন স্যার আপনার দুর্নীতি সম্বন্ধে কিছু বলেন।
আমার দুর্নীতির মধ্যে হচ্ছে তিনটা দুর্নীতির মধ্যে আমি মেজর দুর্নীতির মধ্যে আমার গভর্নমেন্ট হয়ে গেছে And সেটার মধ্যে একটা হচ্ছে ওয়ালটন, একটা হচ্ছে ওয়ালটন Yes. বসুন্ধরা ওয়ারিদ। এছাড়া আমি কোন মাইনর দুর্নীতির মধ্যে যে জমির কথা বলেছি, সাভারের জমির কথা, আরো দুই একটা হয়তো থাকতে তারপরে পারে। কত জমি আপনি ইয়ে করেছেন? সাভারে 10 একর জমি, যেটা আপনার থাই অর্কিড একটা কি জানি কি বলে থাই মাল্টিপল এগ্রো এবং এই জমিটার কারণেই তো ইমন ক্রস ফায়ার করেছিল। ইমন এটার কারণে ক্রস ফায়ার হয়েছে, আমি এটা মানতে রাজি না। কারণ ইমন ক্রস ফায়ার এটার কারণে হবে সেটা আই ডোন্ট অ্যাকসেপ্ট। কিভাবে অ্যাকসেপ্ট করবে? কারণ এই ক্রস ফায়ার হয়েছে সেটা হচ্ছে ক্রিমিনাল হিসাবে, এবং ক্রস ফায়ার হওয়ার পরে আমি জেনেছি যে ইমন নামের সাংবাদিক বিপদ পত্রিকা যখন এই হাসিনা একদিন বক্তৃতা দিয়ে দিছে যে ইমান আলী নাকি একজন হত্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তখন আমি খোঁজ করছি এবং জানছি, তখনই আমি জানছি। এবং আমি নিজেও জিজ্ঞেস করছি কেমন করে কি হলো, তো এটা র্যাপ করেছে এবং র্যাপের কিছু খুঁজতে থাকলো। তো আপনার উৎকোচ বা আপনি যে অর্থ গ্রহণ করেছেন কার কার কাছ থেকে সেটা একটু বলবেন? আর আমি একটু বলিনি দুর্নীতির প্রসঙ্গে, তো তিনটা দুর্নীতির কথা বলেছি এটা ছাড়া আপনি যে অর্থ আমি আসতেছি সেটা আমি বলবো। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে আমি একটু বলে দিই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি মানে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার নিজের চেয়ারের পবিত্রতা আমি লক্ষ্য করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি কোনো দুর্নীতির মধ্যে নেই। আমি বলছি যে আপনি কি ধরনের কার কার কাছ থেকে টাকা নিয়েছেন? আচ্ছা, টাকা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার অনেক লোন আসছিল বিভিন্ন ব্যাংকে, আমার প্রায় এখনো এরকম লোন আছে, এবং সেই লোনগুলো রিপেমেন্ট করার জন্য কালেকশন আমাকে ইমিডিয়েটলি গভর্নমেন্ট ফান্ড করার পর 45 লাখ টাকা দিয়েছিলেন যাতে আমার লোনগুলো মেনটেন করতে পারি আমি। উনি কোথায় পেয়েছেন এই টাকাটা? উনি তো পার্টির টাকা থেকে দিয়েছেন, ওই যে আমি ইলেকশনের টাকা বেঁচেছিল কিছু সেখান থেকে দিয়েছিলেন আমার মনে হয়, আমি জানি না, বাট আমার মনে হয় সেটা। আচ্ছা, সেখানে গেল এটা। তার পরবর্তীতে আমার আরো অনেক টাকা লাগলো, কারণ আমি ডিস্ট্রিবিউট করলাম, ডিস্ট্রিবিউটের জন্য প্রায় হিউজ টাকা, এবং একটা ডিস্ট্রিবিউটমেন্টের জন্য ডাউন পেমেন্ট লাগে 10%, প্রায় 80 লাখ টাকা, 70 লাখ টাকা, 60 লাখ টাকা, আবার অনেকে ডাউন পেমেন্ট বাড়াই দিয়েছে 10% বেশি নেয়। সেই জন্য এটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আপনার যখন তারেক সাহেব বলে দিয়েছিলেন অবেদুল করিমকে একটু, তখন অবেদুল করিম আমাকে বিভিন্ন ধাপে ধাপে একবার টাকা দেয়, প্রায় 2.5 কোটি টাকার মতো অবেদুল করিম সাহেব দিয়েছেন। আর তারপরে খোকা ভাইয়ের কাছ থেকে নিয়েছি 50 লাখ টাকা, আমাদের ইস্যুগুলো পরবর্তী পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার জন্য খোকা ভাই দিলেন 50 লাখ টাকা। আর পরে আবার যখন ইলেকশন আসলো এখন এই তাছাড়াও 2006 সালে তারেক রহমান আপনাকে আরো একটা টাকা দিয়ে ইলেকশনের সময় আবার 50 লাখ টাকা দিলেন, যাতে তখন আমরা ইনস্টলমেন্ট পেমেন্ট করে রেগুলার রাখতে পারি, আরো 50 লাখ টাকা। এছাড়া আর অন্য কোথাও এই টাকাগুলো কি আপনি পেমেন্ট করেছেন? এটা এখনো পেমেন্ট করিনি, বাট এটা লোন হিসেবে আছে। 2002 সালে আপনি টাকা নিয়েছেন, এখনো পেমেন্ট করেন নাই, তার অর্থ ইট ওয়াজ দি টোকেন অফ গিফট। এটা পার্টি থেকে দিয়েছিল তারেক রহমান। জি, পার্টি থেকে শুধু আমাকে না, এই ধরনের আরো অনেকে কি সাপোর্ট করেছে। কুয়েতে আপনি একটা ভ্রমণ করেছিলেন? কুয়েতে? I have never been to Kuwait. ওকে, দেন পার্টি যে আপনি একটা কথা বলতেছিলেন যে পার্টির ইলেকশন ফান্ড আর পার্টি ফান্ড বিদেশ থেকে কিছু সংগৃহীত হয়েছিল, এটা সম্বন্ধে কিছু বলবেন? এটা না বললে ভালো না, এটা রেকর্ড থাকা উচিত না। না, একটু বলেন, আমরা শুনি। এটা মানে এটা তো স্টেট মানে আমি মানে একটু তাহলে কেয়ারফুলি বলি, যাতে কারণ স্টেট লেভেলের দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা শুনতে পারি, এই জন্য আমার মনে হয় এই জিনিসটা একটু কেয়ারফুলি বলা উচিত। এটা আমাকে আমি কমন ফ্রেন্ড অফ মাইন্ড, মানে কমন মানে আমার ফ্রেন্ড মানে সিনিয়র, হু ইজ অলসো মানে কোয়াইট ক্লোজ টু ডাক্তার কামাল সিদ্দিকী। তো ডাক্তার কামাল সিদ্দিকী খুব খেপে টেপে বলছেন, এবং তখন উনি বলতেছিলেন যে কত টাকা লাগে পার্টির জন্য। কুয়েতে কিছু টাকা চায়, সৌদি আরবে টাকা চাইছে, পাকিস্তানের টাকা চাইছে, এবং টাকা নিছেও, এবং ইত্যাদি 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 এগুলো কথা বলছে। উনি খুব খেপে টেপে এই কথা বলতে। কি পরিমাণ টাকা কোথা থেকে এসছে? আসছে কত আমি জানি না, কিন্তু ওই কামাল সিদ্দিকের ভাষায় 3 দেশ থেকে প্রায় 300 মতো। টাকাটা কার কাছে আছে? টাকাটা কার কাছে আছে এক্স্যাক্টলি তার বলতে পারবো না। তো এটা আমরা ধারণা করি, অনেকে মনে করে পাকিস্তানের টাকাটা হয়তো সাউদির কাছে চলে গেছে, আর কুয়েত বা ইয়ে থেকে যেগুলো আসছে সেটা হয়তো তারেক সাহেবের বিভিন্ন লোকের কাছে রাখছে,
যেমন তাই সাহেব রাখতে পারে ওনার আইএসডি গ্রুপের ফ্রেন্ডদের কাছে রাখাটা আপনিও তো খুব ক্লোজ ছিলেন। আমি তারেক সাহেব আবার এখানে আবার যেহেতু প্রয়োজনশীল কথা বলতেন, আমি তারেক সাহেবকে জিজ্ঞেস করেছিলাম এই কথাটা এখানে। আই হ্যাভ আস্কড হিম যে কত টাকা কারণ উনি টাকা টাকা করে যে পার্টির টাকা নাই, এইটা পার্টির টাকা লাগবে। আমি ওনাকে বলি যে কেন আপনার টাকা পেয়েছেন তো? উনি প্রথমে অস্বীকার করে, পরবর্তীতে উনি স্বীকার করছেন। তো আমি যখন এমন বললাম উনি কত অ্যামাউন্ট উনি মানতে রাখেন, না কম পাইছে যত বছর দেয় এক্ষেত্রে আপনার দুর্নীতি সম্বন্ধে আপনি কি অনুতপ্ত? আপনি যে পরিমাণ দুর্নীতি করেছেন? আমার ওই যে তিনটা আমি বলেছি, অফকোর্স আমি অনুতপ্ত, আই ফিল ভেরি ভেরি সরি অ্যাবাউট ইট, এবং আমি অনুতপ্ত এবং আই ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং টু দি নেশন অর দি পিপল আমার মনে ফর হয় ইউর ডিড মিস্টেক? আমার মনে হয় নেশনকে বলাটা কি ঠিক হবে? ওকে, to your confession. To my confession, I can say always. My confession, yes, I am sorry to the extreme, and আমি নিজেকে মোটামুটি দুর্নীতির বাইরে রেখেছিলাম, কিন্তু এই তিনটা আমাকে কেন আল্লাহবাক জানেন আমার মাথায় ঝুঁকে গেল, এবং আমি এটা ইনভলভ হলাম, এবং এটার জন্য আমি আসলে খুব অনুতপ্ত, দুঃখিত, এবং আমি নিজেকে গিল্টি ফিলিংস আছে। বড় আপনার বর্তমান অবস্থানে পার্টি সম্বন্ধে, বিএনপি পার্টি বা বিএনপি সম্বন্ধে আপনার মন্তব্য? বিএনপি সম্বন্ধে আমার মন্তব্য হচ্ছে এজ এ হোল বিএনপি পরিবারতন্ত্রের মধ্যে ঢুকে গেছে, এবং সংস্কার দরকার কিনা? অবশ্যই সংস্কার দরকার, এবং সংস্কারের জন্য আমাদের গঠনতন্ত্র সংস্কার ইজ দ্য ফার্স্ট ফেজ হওয়া উচিত, এবং এটা হওয়া উচিত, এবং চেয়ারপারসনের যে অথরিটি, একক অথরিটি, সেটাকে আরো লিবারালাইজড এবং ডাইলুটেড করা উচিত। তদ্রুপ অন্য পার্টি সম্বন্ধে আপনার মন্তব্য? অন্যান্য পার্টির সম্বন্ধে একই জিনিস, আওয়ামী লীগের একই অবস্থা। শেখ হাসিনা পার্টি সভাপতি হিসেবে টোটাল অথরিটি অফ দ্য পার্টি, এবং একইভাবে বিএনপির মতন ওনারা গঠনতন্ত্র করা আছে। তো সেটা আমি মনে করি সেই জিনিসটা থাকা উচিত না, এবং সেই জিনিসটাকে ঠিক অন্যান্য পৃথিবীর দেশগুলোর মধ্যে যেভাবে পার্টির গঠনতন্ত্র হয় সেই একই ভাবে হওয়া উচিত। সেখানেও কি ওই সব পার্টির মধ্যে যে দুর্নীতি হয়েছে বলে কি আপনি মনে করেন? পার্টির নেতাদের হ্যাঁ, দুর্নীতি তো আছে, তাদের মধ্যে ডেফিনেটলি আছে। কিছু আপনি বলতে চান কোঅর্ডিনেশন, যে দেশটা কিভাবে উন্নতি হতে পারে? আমি মনে করি at the moment it is an opportunity for the country, for the nation, for the people, for the ruling government. Certain works which is very difficult for a political government, but this government can do those critical jobs and odd jobs. And the জিনিসটা কাজ করতেছে বর্তমান গভর্নমেন্ট, I appreciate that, I acknowledge that, I Okay, support sir. that. Thank you very much, and take rest. And if you want to tell anything more, you can. Sir, জি, তো সাইফুর রহমান সম্বন্ধে কিছু বলেন দেখি। সাইফুর রহমান সাহেবের 500 একর জমি উনি সিলেটে অথবা মরিবাজারে, এটাকে নামমাত্র মূল্যে উনি লিজ নিয়ে নিয়েছেন ওরা টিকা অর্জন করার জন্য। আর আর হচ্ছে ওনার ছেলে বাবু আছে, সেই বাবু একটা সেনে ফ্যান্সি আছে, যে ব্যবসা করতো বিভিন্ন ক্ষেত্রে, সে ব্যবসা নিচ্ছে, করছে, এবং